নিচতলা সদর দরজার পাশের বড় রুমটা পিয়াসার জন্য গুছিয়ে রেখেছে রজনী। নার্গিস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মহুয়া বেগমের কাছে গেল। মহুয়া বেগমের চুলে ঝুনি তেল মালিশ করছে। নার্গিস থমথমে সুরে বলল, সবসময় দেখছি মেহমান কেউ আসলে পেছনের দিকে রুমে থাকে, তাহলে এবার সামনের রুমে কেন আম্মা? আরামে মহুয়া বেগমের চোখ লেগে এসেছে। নার্গিসের গলার স্বর তার কাছে ভীষণ বিরক্তিকর লাগলো, কিন্তু কথাটা ভীষণ গুরুতর। রজনী তার সাথে কথা না বলে তার বান্ধবীর মেয়েকে ওই রুমে থাকতে দিচ্ছে। এই সংসারে হর্তাকর্তা তিনি, এখনো সবকিছু এখন তার নামে। তিনি যা বলবেন তাই শেষ সিদ্ধান্ত। যেখানে সেখানে রজনী কি নিজেই মতামত দেওয়া, সিদ্ধান্ত নেওয়া শিখে গেছে? তার মানে কি এখন আর তার দাম থাকবে না? মহুয়া বেগম শটান হয়ে বসলেন। ঝুনিকে বললেন, যা রজনীকে ডেকে আন। ঝুনির ভীষণ বিরক্ত লাগলো। ছোটভাবে মানুষটার মনের ভেতর এমন কুসকুসে কালা কেন? নিজের ভালা ছাড়া কারো ভালো চায় না। রজনী রান্নাঘরে পিয়াসার জন্য খাবার রেডি করছে। শারমিনের মেয়েটা এত মিষ্টি, রজনীর ইচ্ছে করে বকের সাথে মিশিয়ে রাখে। ঝুনি এসে বলল, চাচি আপনারে যাইতে বলছে। রজনী এক মুহূর্ত ভেবে বলল, আবার কি হয়েছে? কি আর হইব, কাল নাগিনি গিয়া বিষ ছাইরা আইছে। যান গিয়ে শোনেন, আমি ওঝা নিয়ে আসতেছি। রজনী কিছু বুঝতে পারল না। ঝুনিকে বলল, পিয়াসাকে খাবারটা দিয়ায়। রজনী শাশুড়ির রুমে ঢুকে দেখে রুমে শিরিন বসে আছে মায়ের পাশে, তার হাতে পানের বাটা। রূপার এই পানের বাটাটা তারিন পাঠিয়েছে। রজনী জিজ্ঞেস করলো, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডাকছি। কি করতেছিলা? পিয়াসার জন্য খাবার বানাচ্ছিলাম। ও সব খাবার খায় না, খুব বাস গোস করে খাবার নিয়ে। আমার বাড়ির ধর্মশালা বানাইতেছো দেখি তুমি। এটা হোটেল না যে তোমার বান্ধবীর মাইয়ার জন্য এত নকশা করে খাওয়াতে হবে। রজনী ভীত চোখে এদিক ওদিক তাকায়। লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। মেয়েটা এসেছে আজকে সকালে, এরই মধ্যে কিনা উনি এরকম কথাবার্তা বলছেন। অথচ এ বাড়িতে বছরের 12 মাস অতিথি থাকে। অতিথি ছাড়াও নার্গিসের 2 মামাতো ভাইয়ের ছেলে মেয়েও থাকছে। বছর 2 হলো। তারিনের ফুফু শাশুড়ির এক ডিভোর্সি মেয়েও থাকছে। কারো বেলায় তো কোনো কথা হয়নি, বরং মহুয়া বেগম নিজেই সব সময় বলেন তাদের হচ্ছে জমিদার বংশ। জমিদার বাড়িতে এরকম অতিথি থাকি। যত বেশি অতিথি তত বেশি গৌরব, তত বেশি সম্মান। সেই তিনি আজ পিয়াসা আসতে না আসতে এরকম কথা বলছে। আশার বাহিরে বের হবে এমন সময় ঝড়ের গতিতে ঝুনি খালা গিয়ে বলল, মামা জলদি চলেন, বিষ নামাইতে হইব। আশার হতবাক হয়ে বলল, কিসের বিষ খালা? আপনার ছোট আম্মা তো তার সব বিষ ঝাইরা আসছে চাচি আম্মার গায়ে। এখন আপনি না গেলে আপনার দাদির বিষ নামাইব কে? বড় ভাবির ডাইকা নিয়ে গেছে বিষ নামাইব বড় ভাবির উপরে। আশারের চল শক্ত হয়ে যায়। হাতের ঘড়িটা খুলে রেখে আশা দাদির রুমে গেল। রজনী ভয় পাচ্ছে, আশার যদি কিছু জানতে পারে তাহলে আজকে আবারও অশান্তি হবে। রজনীর ভয় সত্যি হলো। আশা রুমের দরজায় দাঁড়িয়ে বলল, এই কথাটাই এ বাড়িতে কেউ বুঝতে চায় না দাদি। কারো লাগে মিনিকেট চালের ভাত, আবার কারো লাগে আতপ চালের জাউ ভাত, আবার কেউ খায় লাল চালের ভাত। আমার মা হইছে এই বাড়ির বাবুর্চি, শুধু ফরমায়েশ খাটাই তার কাজ। মহুয়া বেগম গোমরা মুখে বলল, তোর এখানে কি কাম? কেন আসছস? রজনী ছেলের দিকে তাকিয়ে বলল, তুই যা এখান থেকে, আমি তো দাদির সাথে কথা বলছি। আমার সামনে কথা হোক মা। মহুয়া বেগমের মাথা আগুন জ্বলছে। এই ছেলেটা বড় বেহায়া, ঘাটতেরা, বেয়ারা, অথচ নির্জন, নীরব, কত ভদ্র ছেলে। মহুয়া বেগম আশারের দিকে না তাকিয়ে বলল, সামনের দিকে দরজার সাথে বড় রুমটা পরিষ্কার করে রেখো। ওই রুমে গ্যারাম থেকে আমার অতিথি আসবো। রজনীর গলা শুকিয়ে যায়। মহুয়া বেগমের আসল উদ্দেশ্য যে এটাই রজনী ভালো করে বুঝতে পারে। তাই শান্ত সুরে বলল, ওই রুমে পিয়াসা থাকবে আম্মা। পিয়াসা ওই রুমে থাকবো কেন? ওরে নার্গিসের মামাতো ভাইয়ের মেয়ের সাথে ওই রুমে থাকতে বলো। আশার এসে বলল,
না দাদি, পিয়াসা ওই রুমেই থাকবে। কে অনুমতি দিছে ওর ওই রুমে থাকতে দেওয়ার? আমি অনুমতি দিছি দাদি। এই বাড়ি আমার, সবকিছু আমার নামে। আমি যা কমো এ বাড়িতে তাই হইব। তুই কে এই বাড়ির সিদ্ধান্ত নেওয়ার? আশার হেসে শিরিনের পাশে বসে, পানের বাটা হাতে নিয়ে গোলাপ পুরি জর্দা দিয়ে একটা পান বানিয়ে দাদির গালে পুরি দিয়ে বলল, এই রুমে আসার আগে আমি ফোনের রেকর্ডার অন করে এসেছি দাদি। এই বাড়িটা যেহেতু শুধু তোমার, আমাদের কোনো অধিকার নেই। তাহলে শুনে রাখো, আগামীকাল সূর্যাস্তের আগে আমি, মা, বাবা, বর্ষা, পিয়াসা এই বাড়ি থেকে চলে যাব। আমি এখন গিয়ে বাসা দেখে অ্যাডভান্স পেমেন্ট করে আসব। শিরিন চমকে মায়ের দিকে তাকায়, তারপর চোখের ইশারা করে বলে, এসব মাথা গরম করা কথা বলিস না আশার। তোর দাদি মুরব্বী মানুষ, ওনার সাথে এসব কেমন কথা বলিস তুই? আমি যা বলেছি ঠিকই বলেছি ফুফু। এটা আমার দাদির সংসার, আমার মায়ের না। আমার বাবা তো পারল না আমার মাকে একটা সংসারের ব্যবস্থা করে দিতে, তাই আমি করে দিব। শিরিন নরম সুরে বলল, দূর পাগল ছেলে, এরকম উল্টো পাল্টা কথা বলে না। তোর দাদির দোষ নাই রে বাবা, তোর ছোট মা এসে কত কথা বলে গেল, এই জন্য তোর দাদি এসব বলেছে। পিয়াসা, পিঙ্কি, মিনি একই কোচিং এ ভর্তি হয়েছে। সিরাজুল ইসলাম 3 জনের জন্য একটা রিক্সা ঠিক করে দিয়েছেন। পিয়াসা এ বাড়িতে আসার পর থেকে সর্বদা ভয়ে তটস্থ থাকে, কখন মুখোমুখি হয়ে যায় আষাঢ়ের। 2 দিন হয়ে গেছে, এখনো আষাঢ়ের টিকিটিও দেখেনি পিয়াসা। পিঙ্কি বলেছে আশার বাড়িতে খুব কম থাকে। শুনে পিয়াসা স্বস্তি পেয়েছে। সপ্তাহখানেক পরে একদিন কোচিং এ যাওয়ার সময় নির্জনও বের হলো। পিয়াসার সাথে যদিও তার খুবই হালকা পাতলা কথা হয়, মায়ের ভয়ে কথাবার্তা তেমন বলে না নির্জন। বের হয়ে পিয়াসাকে বলল, কোচিং এ যাচ্ছ? মিনি সলজ্জা হেসে বলল, হ্যাঁ ভাইয়া, আমরা কোচিং এ যাচ্ছি। নির্জন বিরক্ত হয়ে বলল, তোকে জিজ্ঞেস করছি, এক রিক্সায় 3 জন বসতে পারো, অসুবিধা হয় না পিয়াসা? পিয়াসা মৃদু হেসে বলল, না সমস্যা হয় না, আমরা 3 জনই চিকন মানুষ তো। আর এই ব্যাটারি চালিত রিক্সাগুলো একটু বড় সিটের হয়, আরাম করে বসা যায়। নির্জন আমতা আমতা করে বলল, না মানে আমিও ওদিকে যাব, আমার সাথে আসতে পারো তুমি। পিঙ্কি মুস্কি হাসে ভাইয়ের কথা শুনে। মায়ের ভয়ে তার ভাইটা এত ভেজা বেলাল হয়ে থাকে যে কথাও বলতে পারে না। পিয়াসা বলল, না ভাই, আমি যাব না। মিনি বলল, আচ্ছা আমি আসি ভাইয়া। নির্জনের মুখটা বোথা হয়ে গেল। মিনি এসে নির্জনের পাশে দাঁড়ায়। রিক্সা চলে গেল পিয়াসার পিঙ্কিকে নিয়ে। নির্জন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, ও মিনি, আমি ভুলে গেছি, আমার একটু কাজ আছে, তুই একটা রিক্সা নিয়ে চলে যা প্লিজ। নির্জন মিনিকে রেখে বাড়ির ভেতরে চলে গেল। মিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই মানুষটা এই মাত্র পিয়াসাকে নিয়ে যেতে চাইল, আর এখন মিনিকে রেখে চলে গেল। সবই সাদা চামড়ার খেলা। এই জন্যই পিয়াসাকে মিনি, নীরা, মীরা তো পছন্দ করে না। সব অ্যাটেনশন সবসময় নিজের দিকে নিয়ে যায়, কিভাবে যেন। রাগ করে মিনি আর কোচিং এ গেল না। বাবা মাকে ছাড়া পিয়াসার সবকিছু কেমন শূন্য মনে হয়। ঢাকায় এসেছে 1 সপ্তাহ হয়ে গেছে। পিয়াসা এখনো মানিয়ে নিতে পারেনি নিজেকে। রাত হলে পিয়াসার ভীষণ কান্না পায়। মায়ের আদর, বাবার ভালোবাসা সবকিছু পিয়াসাকে কষ্ট দেয়। ইচ্ছে করে ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বাবার গলা, কিংবা খাওয়ার সময় খুব করে মায়ের বকা শোনে। পিয়াসার এখানে দম বন্ধ লাগে। রজনী আন্টি, সিরাজ আঙ্কেল পিয়াসাকে ভীষণ স্নেহ করেন, তবুও বাবা মায়ের মতো কি কেউ হৃদয় ছুঁতে পারে? সন্ধ্যা নামছে চারদিকে, গোদলি লালচে কমলা আভায় চারদিক কেমন মায়াবী স্বপ্নপুরী মনে হচ্ছে পিয়াসার কাছে। কোচিং শুরু হয়েছে আজকে 2 দিন হলো। পিয়াসা কোচিং এর বই নিয়ে পড়তে বসেছে। পিঙ্কি এলো কিছুক্ষণ বাদে। পিয়াসাকে মন দিয়ে পড়তে দেখে বলল, এখনই পড়তে বসে গেছিস? চল আমার রুমে, সবাই মিলে লুডো খেলবো। পিয়াসার মনোযোগ বইতে নিবদ্ধ। মাথা না তুলে বলল, না রে, আমি খেলবো না, আমাকে পড়তে হবে। পিঙ্কি বিরক্ত হয়। পিয়াসা যে এত বই পোকা। পিঙ্কি বুঝতে পারেনি
সারাক্ষণ রুমে বন্দি থাকে। বই ছাড়া কখনোই একা থাকতে দেখেনি পিঙ্কি তাকে। হয় একাডেমিক বই, না হয় উপন্যাস, যাই হোক বই থাকবে। পিঙ্কি বের হয়ে গেল মিনির কাছে। সে, রিঙ্কি, বর্ষা আর মিনি মিলে খেলবে। মিনি নখে নেল পলিশ দিচ্ছে। পিঙ্কি গিয়ে বলল, লুডো খেলবি মিনি? চল খেলে। মিনি নখে নেল পলিশ লাগাতে লাগাতে বলল, তোর বান্ধবী কোথায়? সে খেলছে? না, ও পড়ছে, ও খেলবে না। মিনি হেসে বলল, ও না খেলায় আমাকে ডাকছিস না? এখন আর তো আমাকে তুই পাত্তাই দেস না। পিঙ্কি বিরক্ত হয়ে বলল, দেখ খেললে আয়, নয়তো আমরা তিনজনেই খেলবো। মিনি উঠে গেল লুডো খেলতে। এক কাপ চা নিয়ে রজনী পিয়াসার কাছে এলো। পিয়াসাকে চা দিয়ে মহুয়া বেগমের জন্য নাস্তা বানাতে গেল। পিয়াসা চায়ের কাপ সামনে রেখে পড়ছে। নির্জন এদিক ওদিক তাকিয়ে পিয়াসার রুমে ঢুকে গেল। পিয়াসা নির্জনকে দেখে চমকে এদিক ওদিক তাকায়। এখানে আসার পর থেকে পিয়াসা বুঝে গেছে এই বাড়িতে নার্গিস আন্টি, শিরিন আন্টি আর দাদু কেউই তাকে পছন্দ করে না। কেউ তাকে মুখ ফুটে কিছু বলেনি যদিও, কিন্তু ব্যবহারে, দৃষ্টিভঙ্গিতে অনেক কিছুই প্রকাশ পায়। এজন্য পিয়াসা ঠিক করলো পিঙ্কির সাথেও কম মিশবে এখন থেকে। পিঙ্কি তার সাথে কথা বলতে এলে নার্গিস আন্টি কেমন বাঁকা দৃষ্টিতে তাকায়। এই ছোট্ট ব্যাপারটায় পিয়াসা ভীষণ কষ্ট পায়। নির্জন ভেতরে এসে চেয়ার টেনে বসলো। তারপর মুস্কি হেসে বলল, কেমন আছো পিয়াসা? জি ভালো, আপনি এখানে এই সময়? নির্জন অস্বস্তিতে পড়ে। পিয়াসা কি সে আশায় বিরক্ত হচ্ছে? কোনো সমস্যা পিয়াসা? না সমস্যা না, এখন তো আমার পড়ার সময়। আর আপনি আমার রুমে এলেন এই সময়? আপনি তো ব্যস্ত থাকেন। না না, আমি ব্যস্ত থাকি না, আমি তো আজেরা মানুষ। ব্যস্ত থাকে আমাদের আশার, আমি শুধু খাই দাই ঘুরি। পিয়াসা আর কিছু বলল না। নির্জন উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা কোনো কিছু লাগলে, কোনো প্রবলেম হলে আমাকে বলিও। জি আচ্ছা। নির্জন চলে গেল। পিয়াসা হাফ ছেড়ে বাঁচলো যেন। ওনার মা দেখে ফেললে ভ্রু কুঁচকে তাকাবে পিয়াসার দিকে। পিয়াসার এসব কিছুতেই ভালো লাগে না। রাতের খাবার ঝুনি খালা নিয়ে এলো। এই একটা মানুষকে দেখলে পিয়াসার মন ভালো হয়ে যায়। ভীষণ মজার একজন মানুষ। পিয়াসাকে খেতে দিয়ে সবসময় পাশে দাঁড়িয়ে থাকে। পিয়াসা খেতে খেতে বলল, আপনি কখন খাবেন খালা? আমার খাওয়ানোর সময় রাইতে 10টা। সিরিয়াল ছাইরা আরাম কইরা বৈশা খামু। পিয়াসার খাওয়ার পর ঝুনি খালা চলে গেল। পিয়াসা অনেকক্ষণ ধরে পড়লো রাতে। পড়ার মধ্যে শুনতে পেল কলিং বেল বাজছে। একবার, দুইবার, তিনবার, অনেকবার বাজতে লাগলো কলিং বেল। পিয়াসা অস্বস্তিতে পড়ে। এই সময় আশার বাসায় ফিরে। প্রতি রাতে রজনী আন্টি জেগে বসে থাকে শুধুমাত্র দরজা খোলার জন্য। কিন্তু আজকে কেন জানি আন্টি নেই। অনেকক্ষণ ধরে বেল বাজার পরেও যখন কেউ আসেনি, পিয়াসা উঠে যায় দরজা খোলার জন্য। নিজেকে নিজে সাহস দেয় যে কোনো অসুবিধা হবে না। সে দরজা খুলবে, তারপর 4G স্পিডে ছুটে রুমে ঢুকে যাবে। আশার তার দিকে ভালো করে তাকানোর সুযোগও পাবে না তাতে। যেই ভাবা সেই কাজ। পিয়াসা দূরু দূরু পায়ে এগিয়ে যায়। তারপর দরজা খুলতেই তার কোলে এসে পড়ে একটা ফুলের তোড়া। ছুটে পালানোর আগে চমকে ওঠে পিয়াসা। আশার পিয়াসাকে দেখে অবাক হয়। পিয়াসা দরজা খুলেছে। পিয়াসাকে উদ্দেশ্য করে বলল, আজকে কি সূর্য পশ্চিমে উঠেছে নাকি? দরজা তুমি খুললে যে? পিয়াসা জবাব না দিয়ে ফুলের তোড়াটা সোফার উপর রেখে ছুটে পালাতে যায়। পিয়াসা পালানোর আগে আশার বলল, আমাকে এক গ্লাস বরফ শীতল পানি খাও তো পিয়াসা। পিয়াসা হতবাক হয়। এই লোকটা কি পাগল নাকি? কি বলছে তাকে? পানি চাইছে তার কাছে? সেই লোকটার থেকে পালাতে চাইছে। আশা সোফায় হেলান দিয়ে বসে বলল, দাঁড়িয়ে আছো যে? এক গ্লাস পানি চেয়েছি তো আমি। পিয়াসা টলমল পায়ে ফ্রিজের দিকে এগিয়ে যায়। পুরো বাড়ির সবাই নিশ্চয় এখন গভীর ঘুমে আচ্ছন্ন। অথচ এই মানুষটা এখন ফিরল ঘরে। কে জানে কি করে সারাদিন। নিশ্চয়ই টোটো কোম্পানির ম্যানেজার। এর চাইতে নির্জন ভাই ভালো। অন্তত রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় না। 7-5 ভাবতে ভাবতে পিয়াসা পানি এনে দেয়। আশার ভীষণ সহজ ব্যবহার করছে তার সাথে। হুট করে পিয়াসার মনে হলো, এমনও তো হতে পারে হয়তো ওনার ওই ব্যাপারটা মনে নেই। অনেক বছর আগের ব্যাপার। পিয়াসার জন্য লজ্জাজনক ছিল বলে তার মনে আছে, ওনার জন্য তো না।
হয়তো উনি সেসব ভুলে গেছেন, তা না হলে এরকম স্বাভাবিকভাবে কথা বলতো না তো। নিজের এলোমেলো ভাবনার মধ্যে আশার বলল, মা বোধহয় ঘুমিয়ে পড়েছে, মায়ের শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে। তুমি কি আমার খাবারটা গরম করে দিতে পারবে? পিয়াসার ভীষণ রাগ হলো। এই লোক কি ভেবেছে তাকে একটার পর একটা ফরমাইশ দিয়ে যাচ্ছে। স্পষ্ট গলায় পিয়াসা বলল, না পারবো না, আমার পড়া আছে। আশার দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফায় শুয়ে বলল, ঠিক আছে যাও, আমি না হয় না খেয়ে থাকলাম, তাতে কার কি এসে যায়। আজকাল মানুষের মন থেকে মায়া দয়া মমতা সব উঠে যাচ্ছে। পিয়াসা চলে যেতে নিল। আশারের কথা শুনে তার গা জ্বলে গেল যেন। একবার ভাবলো খাবারটা গরম করে দিবে, পরক্ষণে মত বদলালো। তাকে এত কথা বলেছে যখন, সেও খাবার গরম করে দিবে না, তার কিসের এত দায়। পিয়াসা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। 2টো বেজে আসতেই পিয়াসা উঠে পড়ে ঘুমানোর জন্য। দরজার নিচ দিয়ে বসার ঘরে আলো আসছে পিয়াসার রুমে। পিয়াসা বিরক্ত হলো। এই লোকটা লাইট অফ না করে চলে গেছে, অদ্ভুত লোক। দরজা খুলে পিয়াসা বের হলো লাইট অফ করতে। বের হয়ে দেখে আশা সোফায় ওভাবেই শুয়ে আছে। পিয়াসা ভালো করে তাকায় আশারের দিকে। এই লোকটার চেহারা কেমন বন্য প্রাণীর মতো, মুখ ভর্তি চাপদাড়ি, সিগারেটে পোড়া ঠোঁট, শ্যামলা চেহারায় কেমন রুক্ষতার স্পষ্ট ছাপ। এর তুলনায় নির্জন ভাইয়ের চেহারা ভীষণ শান্ত, কোমল। দেখলেই মনে হয় ভীষণ শান্ত, ভদ্র মানুষ। আর ওনাকে দেখলে মনে হয় এখনই বুঝি পকেট থেকে ছুরি বের করে বলবে, কি আছে পকেটে বের কর। পিয়াসা ভেবে পায় না ওনার বাবা মা এত ভালো, অথচ তাদের ছেলে হয়ে এই লোক এমন বন্য হলো কিভাবে। দেখতেও যেমন লম্বা তাল গাছের মতো, কথাবার্তাও বন্য। নয়তো একটা মেয়েকে কিভাবে কেউ এভাবে কথা বলতে পারে। পিয়াসা লাইট অফ করে দিয়ে চলে যাচ্ছিল। আশা ডেকে বলল, দিলে না তো খাবার? ঠিক আছে দিও না, না খেয়েই থাকবো। সকাল হলেই মাকে বলবো, মা যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে একেবারে পরীর মতো একটা মেয়ে, এত মিষ্টি, এত সুইট। তার সেই মিষ্টি মেয়ের ভেতরটা একেবারে করলার মতো মিষ্টি। পিয়াসা লাইট অন করে বলল, আমি করলার মতো মিষ্টি? আপনি নিজে কি একটা বন্য। আশার হেসে ফেলে পিয়াসার কথা শুনে। এই মেয়েটা তার ভয়ে এই রুমের ভেতর নিজেকে আটকে রেখেছে। সে যদি নিজ থেকে ব্যাপারটা সহজ না করে, তাহলে পিয়াসা এখানে স্বাভাবিকভাবে থাকতে পারবে না। এই জন্য আশার সিদ্ধান্ত নিল, পিয়াসার সাথে সে অনেক কথা বলবে, ভীষণ বিরক্ত করবে। তাতে মেয়েটার মনের ভেতর থেকে ভয় দূর হবে। বাবা মাকে ছেড়ে এখানে এসে সবার সাথে যদি মিশতে না পারে, একা দিন কাটায়, তাহলে ওর মন খারাপ থাকবে। তাছাড়া আগামীকাল থেকে আশারকে দেখলেও আরো ভরকে যাবে। আজকে কিছুটা স্বাভাবিক করতে হবে। এই ভাবনা থেকে আশার মাকে বলেছিল আজ আর তার জন্য অপেক্ষা না করতে। পিয়াসার নাকের ডগা রাগে লাল হয়ে আছে, যেন পাকা টমেটো। আশার মনে মনে বলল, ইস কই তোর রে আমার, কি মিষ্টি লাগছে তোমাকে। পিয়াসা গজগজ করে রান্না করে গেল। এত বিরক্ত লাগছে তার এখন। সে এদের বাড়ির সবকিছু থেকে দূরে থাকতে চায়, অথচ এখন তাকে রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে হচ্ছে। মাছ রান্না করা হয়েছে, সাথে শুটকি ভর্তা আর পাতলা ডাল। পিয়াসা সব রেডি করে টেবিলে দিয়ে আশারকে বলল, যান, খাবার রেখে এসেছি, আমি যাচ্ছি এবার। তুমি কোথায় যাচ্ছ? ম্যানার জানো না? কাউকে একা খেতে দিতে নেই, সাথে বসে থাকতে হয়, এটা ওটা এগিয়ে দিতে হয়। পিয়াসা চোখ বড় করে তাকায়। আশার পাত্তা না দিয়ে বলল, পিয়াসা চট করে পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিম ভেজে ফেলো তো। তরকারি এসব খেতে ইচ্ছে করছে না আমার। পিয়াসার মাথা গরম হয়ে গেল। রাগান্বিত হয়ে বলল, আপনার সমস্যা কি? এরকম করছেন কেন? আশার মুচকি এসে বলল, রাগ করছো? বুঝতে পেরেছি তুমি ডিম ভাজতে জানো না, তাই না? দেখি বোঝা যায় তুমি তেমন একটা কিছু পারো না। পিয়াসা বিরক্তি নিয়ে ডিম ভাজি করতে যায়। পিয়াসা ডিম ভেজে প্লেটে দিল। তারপর একটা চেয়ার টেনে পাশে বসে বলল, আর কিছু? একটু মাছের ঝোল দাও তো, ওই পেটির মাছটা দিও। পিয়াসা হতভম্ব হয়ে বলল, আপনি না বললেন মাছ খাবেন না, তরকারি ভালো লাগছে না, এখন আবার বলছেন মাছ দিতে?
তখন ভালো লাগেনি, এখন ভালো লাগবে মনে হচ্ছে। পিয়াসা কথা বাড়ালো না, চুপচাপ যা করতে বলছে তাই করে গেল। খাওয়ার পর পিয়াসা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, সোজা রুমে ঢুকে গেল। আশার মুচকি এসে নিজের রুমের দিকে গেল। কালকে পিয়াসার রিয়াকশন কি হবে তা ভেবে আশারের হাসি পাচ্ছে। গুনগুন করে গান গাইতে গাইতে আশার রুমে ঢুকে শুয়ে পড়ে। সাত সকালটা ঝুনি শুরু হয় সাজগোজ দিয়ে। 2 ঠোঁট ভর্তি করে ঝুনি লিপস্টিক দিল, একেবারে হট পিঙ্ক কালার লিপস্টিক। চোখ বন্ধ করে ঝুনি লিপস্টিকের গ্রান শুকে। লিপস্টিক থেকে কেমন বাটারের স্মেল আসছে। ঝুনির মনটা আনন্দিত হয়ে ওঠে। আশার মামার মনটা বড়, একেবারে বঙ্গোপসাগরের মতো বিশাল। এত দামি লিপস্টিক সবাই আনতে পারে না। মীরা আসলো চায়ের কথা বলতে। ঝুনিকে লিপস্টিক দিতে দেখে বলল, নতুন লিপস্টিক কিনছেন নাকি খালা? ঝুনি ঠোঁট বাঁকিয়ে বলল, কেন, কোনো দরকার? মীরা হাত বাড়িয়ে লিপস্টিকটা নেয়। লিপস্টিকের নাম দেখে মীরা শক খায় যেন। চমকে উঠে বলল, এই লিপস্টিক আপনি কোথায় পেলেন? ঝুনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মীরার দিকে। মীরার প্রশ্নের মানে বুঝতে পারছে না ঝুনি। যেখানেই পাই, তোর কি? মীরা স্তম্ভিত হয়ে বলল, এটা ম্যাকের লিপস্টিক খালা, এটার দাম 2000 টাকার উপরে। এত দামি লিপস্টিক তো আপনি কিনেন না, এমনকি আমরা নিজেরাও তো কিনি না। দামের কথা শুনে ঝুনি ভিমরি খায়। এত দামি লিপস্টিক? মীরা থমথমে মুখে চলে যায়। খবরটা গিয়ে মায়ের কাছে পৌঁছে দিতে হবে। এই বাড়িতে যেখানে যা ঘটে সবকিছু 3 বোন গুরুত্ব সহকারে মায়ের কানে পৌঁছে দেয়। ঝুনি শুকনো মুখে অপেক্ষা করতে লাগলো আষাঢ়ের জন্য। এত দামি লিপস্টিক আনার কি দরকার ছিল? পিয়াসা, পিঙ্কি, মিনি যখন কোচিং এর উদ্দেশ্যে বের হলো, আষাঢ়কে দেখলো পাড়ার মোড়ের চায়ের দোকানের সামনে বসা, সিগারেট হাতে নিয়ে। তার 2 পাশে উৎসুক জনতা অধীর আগ্রহ নিয়ে তার কথা শুনছে। মিনি পিঙ্কিকে বলল, ভাইয়া কি এখানে ভাষণ দিচ্ছে নাকি রে? পিয়াসা বিড়বিড় করে বলল, গরিবের 7ই মার্চের ভাষণ দিচ্ছে উনি। এলোমেলো একমাথা চুল, গায়ে একটা ধূসর রঙের পাঞ্জাবি পরা এই মানুষটাকে দেখলে কি বুঝতে পারবে কতটা ঘাটতারা? পিয়াসা গত রাতের কথা ভাবে। অদ্ভুত একটা লোক। কোচিং শুরু হওয়ার 20 মিনিট আগে পিয়াসারা গিয়ে উপস্থিত হলো। পিয়াসা বসে বসে আড়মোড়া ভাঙছে। সেই মুহূর্তে পিয়াসার চোখ আটকে গেল দরজা দিয়ে বাহিরে অফিস রুমের দরজায়। ধূসর রঙের পাঞ্জাবি পরা যেন একটা তাল গাছ দাঁড়িয়ে আছে অফিস রুমের বাহিরে। পিয়াসা চোখ কসলায়। এই লোকটাকে সে এখন কি স্বপ্ন দেখা শুরু করেছে? তা না হলে এই মুহূর্তে এখানে এই লোকটা কেন আসবে? চোখ কসলাতে কসলাতে দেখতে পায় সেই বন্য লোকটা হেঁটে হেঁটে এই রুমের দিকে আসছে। মুহূর্তে ক্লাসরুমে সবাই চিৎকারে ফেটে পড়ল, যেন আশার ভাইয়া বলে চিৎকার করে। আশারের মাথায় একটা কালো টুপি। পিয়াসা আবছা মনে পড়ে গত রাতে আশার যখন বাসায় ফেরে তখনও বোধহয় এই টুপিটা মাথায় ছিল। দেখে মনে হচ্ছে সদ্যই বুঝি নফল নামাজ পড়ে এসেছে। কেমন শীতল, নরম, কোমল চাহনি। আশার কিছু বলার আগে সবাই চিৎকার করে বলে উঠল, হ্যালো এভরিওয়ান, আওয়ার ফেভারিট আশার ইজ হেয়ার। আশার মুচকি এসে মাথার টুপিটা খোলে। মুহূর্তেই পিয়াসার মনে হয়, এই তো এবার ঠিক আছে, সেই পুরনো বন্য লুকে। কিন্তু আশার টুপি খুলে রাখলো না। আবারও টুপি মাথায় পরে মুচকি এসে বলল, হ্যালো এভরিওয়ান, ইউর ফেভারিট আশার ইজ হিয়ার। কেমন আছো সবাই? আমি আশার, তোমরা আমাকে আশার ভাইয়া বলে ডাকতে পারো। তোমাদের ইংরেজি ক্লাসটা আমি নিব। কয়েকজন উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার সব ভিডিও আমরা দেখি। এত দারুণ ভাবে কেউ ইংরেজি শেখাতে পারে না আপনার মতো। পিয়াসা কিছুই বুঝতে পারছে না। এই লোকটাকে কেমন বহুরূপী লাগছে এই মুহূর্তে তার কাছে। পিয়াসা ফিসফিস করে পিঙ্কিকে বলল, ওনাকে সবাই কিভাবে চেনে? পিঙ্কি ফিসফিস করে বলল, তুই জানিস না, ভাইয়া তো ভীষণ ফেমাস মানুষ। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় 2 মিলিয়ন, ফেসবুকে 4 মিলিয়ন ফলোয়ার ওনার। উনি অনলাইনে ইংরেজি পড়ায়। ভাইয়া সব ভিডিওর প্রথম কথা এটাই থাকে। এজন্য উনি বলার আগে সবাই বলা শুরু করেছে, শুনিসনি? পিয়াসা চুপসে যায়। এই লোকটা এখন থেকে এখানে আসবে নাকি? কেমন বিরক্তিকর লাগছে পিয়াসার কাছে। আশার একবার পিয়াসার দিকে তাকালো।
পুরোটা সময় পিয়াসা মুখ গম্ভীর করে বসেছিল। পিয়াসার কথা ভেবে আশার প্রথমে রাজি হয়নি ক্লাস নিতে এবছর। প্রতিবারই আশার ক্লাস নেয়, কিন্তু সবাই এমন ভাবে ধরলো যে শেষ পর্যন্ত আর না করতে পারেনি। গত রাতে নিয়ে যাওয়া ফুলগুলো এখান থেকে দিয়েছে আশারকে। পিয়াসাকে দেখে মনে হচ্ছে তার মুখে কেউ বুঝি জোর করে করলার রস ঢুকিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলায় ঝুনি এলো পিয়াসার জন্য চা নিয়ে। এসে দেখে টেবিলের ওপর একটা আর্ট প্যাড পড়ে আছে। পিয়াসা জানালার পাশে একটা চেয়ারে বই নিয়ে বসে আছে। ঝুনি খালা আর্ট প্যাডটা হাতে নিয়ে বলল, এগুলো কে আঁকছে খালাম্মা, আপনি? পিয়াসা লাজুক হেসে বলল, হ্যাঁ। ঝুনি অবাক হয়, 3D আর্টের সাথে ঝুনির পরিচয় নেই। ভালো করে তাকিয়ে বলল, খালাম্মা, এগুলো তো বাস্তবের মতো লাগে। কেমনে কি করলেন বলেন তো? পিয়াসা হেসে বলল, আবার যখন আঁকবো আপনি পাশে থেকে দেখবেন, তাহলে বুঝবেন। ঝুনি খালা খাটে পা তুলে বসে বলল, দুনিয়ায় কত অদ্ভুত জিনিস আছে, আগে তো আমি জানতামও না এরকমও ছবি আঁকে মানুষ। পিয়াসা চায়ের কাপ হাতে নিয়ে কাপ থেকে কিছুটা চা পিরিচে ঢালে। তারপর কাপটা ঝুনির দিকে এগিয়ে দিয়ে বলল, নেন খালা, আপনিও চা খান। চা খেতে হয় দুজন মিলা, একা চা খেয়ে আনন্দ নেই। আমার বাবাকে দেখতাম সবসময় চেম্বার থেকে ফিরে রাতে ঘুমানোর আগে নিজের হাতে চা বানাতো। ঘন দুধে সে চায়ে থাকতো এলাচ, আদা আর শুকনো গোলাপের পাপড়ি। মিষ্টি ঘ্রাণে চারদিক কেমন ভরে যেত। বাবা 3 কাপ চা বানাতেন, তারপর আমার রুমে এসে বাবা মা দুজনে বসতেন। আমাকে মাঝখানে নিয়ে দুজন আমার সাথে গল্প করতেন। বাবা চুলে বিলি কেটে দিত। আমি ঘুমানোর পর বাবা রুমে যেতেন। কখনো আমার বাবাকে আমি বাসায় একা চা খেতে দেখিনি। আমিও একা খেতাম না। আপনাদের বাড়ি আসার পর থেকে এই ব্যাপারটা আমার অনেক কষ্ট হয়। কেউ পাশে না থাকলে মনে হয় চায়ে তৃপ্তি পাচ্ছি না। ঝুনি 2 চোখ ভিজে ওঠে। এই বাড়িতে রজনী আর আষাঢ়ের পর এই প্রথম কেউ একজন ঝুনিকে এত আপন ভেবে কথা বলছে। ঝুনি চায়ের কাপটা হাতে নিয়ে পিয়াসার সাথে চা খেলো। ঝুনি খালা চলে যাওয়ার পর পিয়াসা বই রেখে উঠে বসে। বাবা মায়ের কথা ভীষণ মনে পড়ে পিয়াসার। এক একটা দিন যেন এক একটা যুগের মতো দীর্ঘ। বিকেলে বৈশাখী এলো বাবার বাড়ি। বৈশাখীকে দেখে পিয়াসার পারভিনের কথা মনে পড়ে যায়। বৈশাখীর বিয়েতেই তো পিয়াসা দেখেছিল সে মানুষটাকে। বৈশাখী আসার পর বাড়িতে কেমন যেন হুড়োহুড়ি পড়ে গেল। রজনী রান্নাঘরে ছুটলো। বৈশাখী এসেছে 2 দিনের জন্য। আগামীকাল থাকবে, পরশু সকালে চলে যাবে। এটুকু সময়ের জন্য মেয়েটা এসেছে। রজনী কি রান্না বান্না করবে নাকি মেয়ের সাথে গল্প করবে ভেবে পাচ্ছে না। ঝুনি বলল, ভাবি, কি করা লাগবে আমারে কন, আমি করতেছি। আপনি যান, খালাম্মার লগে গিয়া কথা কন। রজনী হেসে বলে, তুই পারবি না এসব। ঝুনি রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে থাকে। তার কেমন যেন আফসোস হয় এই মানুষটার জন্য। বাহিরে সোফায় বসে মেয়েরা সবাই গল্প করছে। সেখানে শিরিন আর নার্গিসও আছে, কিন্তু কেউ এদিকে উকি দিয়ে দেখছে না। কিছু মানুষের জন্ম হয় বটগাছ হওয়ার জন্য বুঝছি। সব ঝড় নিজের মাথায় রেখে সবাইকে স্বস্তি দেয় তারা। এই পরিবারের বটগাছ রজনী। গল্প করতে করতে বৈশাখী দেখলো পিয়াসাকে। পিয়াসাকে দেখে বৈশাখী ডেকে বলল, জানো পিয়াসা, আমার শ্বশুর বাড়ির এক রিলেটিভ আছেন, দেখতে একেবারে তোমার মতো। তুমি যেন ওনার কিশোরী ভার্সন। এমনই ধবধবে ফর্সা উনি তোমার মতো, মাথা ভর্তি চুল, এমনকি তোমাদের দুজনের গলা সেম জায়গায় তিল। পিয়াসার গলা শুকিয়ে আসে। নার্গিস বলে ওঠে, হ্যাঁ রে, তোদের বিয়ের দিন আমিও দেখেছিলাম। আমি তো দেখে একেবারে হতবাক হয়ে যাই। অথচ দেখ, পিয়াসার মায়ের সাথে ওর চেহারার কোনো মিল নেই। পিয়াসা যেন জমে গেল। জীবনের এই অধ্যায়টা কি আর সমাপ্ত হবে না? সবচেয়ে যন্ত্রণা দেওয়া ব্যাপারটা কেন বারবার সামনে চলে আসে? শিরিন বলল, তাই নাকি? পিয়াসা, তোমার কোনো আত্মীয় হয় নাকি উনি? পিয়াসার ভীষণ দুর্বল লাগছে নিজেকে। মাথা নাড়িয়ে বলল, না, আমি চিনি না। পিয়াসার দাঁড়ালো না, রুমে চলে গেল। চিনি না বললে কি অচেনা হয়ে যায়? যার পেটে 10 মাস ছিল, যার কোলে জন্ম, তাকে কি কখনো অস্বীকার করতে পারে মানুষ? তবুও সেই মানুষটা জীবনের সবচেয়ে ঘৃণিত মানুষ।
পিয়াসার বুকের ভেতর কেমন মোচড়াতে থাকে। এই মুহূর্তে তার মাকে দরকার। মাকে এখন কোথায় পাবে পিয়াসা? নিজের ফোনটা নিয়ে মাকে ভিডিও কল করে পিয়াসা। শারমিন কল রিসিভ করতেই পিয়াসা মা মা করে ডাকতে থাকে। তার বুক ফেটে যায় যন্ত্রণায়, অথচ কাঁদতে পারছে না। সে যে কবে নিজেকে নিজে বলেছিল আর কখনো কাঁদবে না, এরপর আর পিয়াসা কাঁদতে পারে না। কেন পারে না জানে না। শারমিন মেয়েকে বুঝিয়ে সান্ত্বনা দিলেন। রাত 2টার সময় আশার বাড়িতে ফিরল। মাত্রাতিরিক্ত মন খারাপ। আশার মলিন মুখের দিকে তাকিয়ে বলল, এরকম প্যাঁচা মুখে কিন্তু তোমাকে মানায় না কৈতর। আনমনা পিয়াসা বুঝতে না পেরে বলল, কি বললেন? মন খারাপ তোমার? ভয় পেও না, আমাকে আজকে খাবার বেড়ে দিতে হবে না, আমি নিজে করে নিব, কষ্ট হলেও। পিয়াসা বিরক্ত হয়ে আশারের দিকে তাকায়। এই অদ্ভুত বন্য লোকটা নাকি মেয়েদের ক্রাশ। কোচিং থেকে ফেরার পথে পিঙ্কি পিয়াসাকে তার গুণধর ভাই সম্পর্কে ডিটেলস বলতে বলতে এসেছে। পিয়াসার ফেসবুক আইডি থেকে আশারের পেজে লাইক ফলো দিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে পিয়াসা বসে বসে এই লোকটার পেজের পোস্ট কমেন্ট দেখছিল। তখনই দেখলো কত মেয়ে তাকে কেমন নেকা নেকা কমেন্ট করছে। মেয়েরা তো অদ্ভুত হতে পারে, পিয়াসা জানা ছিল না। দরজার সামনে কি আর সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? পিয়াসা সরে আসে, কোনো বাক্য ব্যয় না করে নিজে গিয়ে আশারকে খাবার এনে দেয়। অনেকক্ষণ ভেবেও আশার খুঁজে পেল না পিয়াসাকে আজ কেমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন। পিয়াসা জানে না তার মলিন মুখ কারো মনে মেঘ জমার কারণ হতে পারে। যদি জানতো তাহলে বুঝতে পারতো। বহু বছর আগে কোন এক মধ্যাহ্নে একজোড়া ছলছল নয়নে আশার জীবনে প্রথমবারের মতো নিজেকে ডুবে যেতে দেখেছে। প্রথমবারের মতো কাউকে দেখে জীবনানন্দের মতো বলতে ইচ্ছে করেছে, এতদিন কোথায় ছিলেন? মনের অনুভূতি মনে চাপা দিয়ে আশার খাবার খেয়ে নেয়। সকালে ঘুম থেকে উঠে ঝুনি সাজতে বসলো। সাজগোজের বক্স খুলে ঝুনি চমকে ওঠে। আশারে এনে দেওয়া লিপস্টিকটা নেই। ঝুনির কলিজা মোচড় দিয়ে ওঠে। এত সুন্দর লিপস্টিক কোথায় গেল? রাতেও তো ঠোঁটে দিয়েছে ঝুনি, কে নিল? ঝুনি পুরো বাড়িতে তল্লাশি চালানো শুরু করে দিল। ঝুনি চিল্লাচিল্লি হাউ কাউ শুনে পুরো বাড়ির সবাই উঠে গেল। আশার বলল, খালা আমি আরেকটা লিপস্টিক এনে দিব, তুমি কেঁদো না। না মামা, আমার এটাই লাগবে। আমি জানি লিপস্টিক এই বাড়িতে কে নিছে। আপনি আমার লগে আসেন শুধু। আপনি সবাইরে কন যে আমি সবার রুমে খুঁজবো। আশারকে সাথে নিয়ে ঝুনি চিরুনি তল্লাশি চালায় তার লিপস্টিক খোঁজার জন্য। মীরা রুমে ঢুকতে যেতে মীরা চিৎকার শুরু করে। কিছুতেই সে তার রুম চেক করতে দিবে না। ঝুনির ভীষণ সন্দেহ হয়। আশার গম্ভীর হয়ে বলল, চুপ করে দাঁড়িয়ে থাক, সবার রুম চেক করবে উনি। মীরা রুমটা ভালো করে খোঁজে ঝুনি। গতকাল মীরা কেমন করে তাকিয়েছিল তার লিপস্টিকের দিকে। মীরা মীরা মিমি কারো রুমে লিপস্টিক পেল না। মীরা ক্রুদ্ধ হয়ে বলল, আমার রুমে চেক করছেন যখন, তখন বর্ষা পিঙ্কি রিঙ্কি সবার রুম চেক করতে হবে। ঝুনি কাঁদো কাঁদো গলায় বলল, সবার রুম চেক করছি আমি। মিনি বলল, পিয়াসা? আশা রাগত সুরে বলল, চুপ, ফালতু বকিস না। শিরিন বলল, ফালতু বকা কি? আমার মাইয়ারা কি চোর? ওদের রুম যখন খোঁজা হয়েছে পিয়াসার রুমেও খুঁজতে হইব। ঝুনি চল আমার লগে, আজ শুক্রবার, কোচিং নেই। পিয়াসা জানালার পাশে বসে ছবি আঁকছে। হুট করে ঝুনি খালা, শিরিন ফুফু, মীরা মীরা মিমি আশারকে তার রুমে দেখে পিয়াসা অবাক হয়। পিয়াসা কিছু বোঝে ওঠার আগে মীরা মীরা মিনি খুঁজতে শুরু করে। সবাইকে অবাক করে দিয়ে পিয়াসার বইয়ের ফাঁক থেকে ঝুনির লিপস্টিক উদ্ধার হয়। পিয়াসা তখনও কিছু বুঝতে পারল না। বুঝলো তখন যখন মীরা বলল, আসল চোর এখানে, অথচ আমাদের সবাইকে চোর ভাবছে এতক্ষণ। চোর? পিয়াসার চোখ বড় বড় হয়ে যায় এরকম কথা শুনে। পিয়াসার সারা শরীর কেমন ঝিমঝিম করতে লাগলো। লিপস্টিক? সে লিপস্টিক চুরি করেছে? পিয়াসা হতভম্ব হয়ে আশারের দিকে তাকায়। এই মুহূর্তে দাঁড়িয়ে পিয়াসার মনে হচ্ছে এই অপমানের চাইতে মৃত্যু যেন শ্রেয়। আশারের মাথায় রক্ত উঠে যায়। এগিয়ে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসায় মীরার গালে। অতর্কিত থাপ্পড়ে মীরা চমকে ওঠে। তেমনই চমকায় রুমে উপস্থিত থাকা সবাই।
শিরিন ক্ষুব্ধ স্বরে বলে, কি করলি তুই এটা? তুই আমার মেয়ের গায়ে হাত তুললি? আশা শান্ত সুরে বলল, হ্যাঁ, হাত তুলেছি। এরপর যদি আরেকটা মিথ্যা কথাও বলে তাহলে পরের থাপ্পড়ে ওর গালের সবকটা দাঁত আমি ফেলে দিব ফুফু। নীরা এগিয়ে গিয়ে বলল, কেন, তোর এত জ্বলনি কিসের? এই সেতি মেয়ের জন্য এত দরদ কেন তোর? আশার কথা না বলে নীরার গালেও একটা থাপ্পড় মারে। নীরা হতবাক হয়ে তাকায়। বয়স এসে আশারের বড়। আশা শান্ত সুরে বলল, আর একবার যদি পিয়াসাকে অপমান করে কথা বলস তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না। পিয়াসা তখনও আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। পুরো ঘরে থমথমে অবস্থা। আশার এগিয়ে যায় পিয়াসার দিকে। পিয়াসার দুই চোখ টলমল করছে। পিয়াসার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আশার বলল, সরি পিয়াসা, এরা 3 বোন মিলে তোমাকে অপমান করার জন্য এই কাজটা করেছে, এটা সবাই জানে। তুমি নির্দোষ, এটাও সবাই জানে। শিরিন বলল, তোরে কে বলছে আমার মেয়েরা এই কাজ করছে? কেউ বলতে হয় না ফুফু, তোমার যদি বিবেক থাকতো তাহলে তোমার চোখেও পড়তে অসামঞ্জস্য। পিয়াসাকে তোমার কোন দিক থেকে মনে হয় এমন মেয়ে? আর তোমার মেয়েদের এরকম অনেক কাহিনী আছে, সবার জানা আছে। বৈশাখী আপার বিয়েতে কি করছে মীরা, তা কি আমি সবার সামনে বলবো? মীরা ভয়ে কেঁপে ওঠে। আশা সেদিন দেখে ফেলেছিল মীরা যখন বৈশাখীর জন্য কেনা ব্র্যান্ডের জুতা জোড়া নিজের রুমে নিয়ে যাচ্ছিল। কাউকে কিছু না জানিয়ে আশার মীরার হাত থেকে জুতো জোড়া এনে রেখে দিয়েছিল। আশার মীরাকে বলল, তুই কি অপরাধ স্বীকার করবি নাকি আমি সবাইকে সেদিনের ঘটনা জানাবো? মীরা লজ্জায় মাথা নিচু করে বলল, লিপস্টিকটা আমি আর মিনি মিলে পিয়াসার রুমে এনে রেখেছি। পিয়াসাকে আমরা 3 বোন পছন্দ করি না, তাই ভেবেছিলাম ওকে একটা যথাযথ শিক্ষা দিব। পিয়াসা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাকে নিয়েও কেউ এরকম নোংরা চক্রান্ত করতে পারে? সে তো এদের সাথে পাশে থাকে না, ওদের সাথে কথাও বলে না, এই রুমেই থাকে সারাক্ষণ। তবুও কেন এত রাগ ওর ওপর? এত অপমানের পর পিয়াসার পক্ষে এখানে থাকা অসম্ভব। সবাই চলে গেল কিছুক্ষণ পর। পিয়াসা বিছানায় চুপ করে বসে রইল। তারপর উঠে গিয়ে নিজের জামা কাপড় গুছিয়ে নেয়। অন্যের গলগ্রহ হয়ে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই পিয়াসার। আগামীকাল কোচিং থেকে পিয়াসা বাড়িতে চলে যাবে। রাতে খাওয়ার সময় সিরাজুল ইসলাম পিয়াসাকে ডাকলেন। পিয়াসা তখন নিজের রুমে বসে আকাশ দেখছে। ঝুনি নিঃশব্দে এসে পিয়াসার পেছনে দাঁড়ায়। তার খুব কষ্ট হচ্ছে, এত মিষ্টি একটা মেয়েকে মা মেয়ে 3 ডাইনি মিলে কষ্ট দিয়েছে। ঝুনি যদি ক্ষমতা থাকতো তাহলে সে ওদেরকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, কিন্তু সেই ক্ষমতা ঝুনির নেই। মনে মনে গালাগাল দেওয়া ছাড়া ঝুনির কিছু করার নেই আপাতত। কোমল গলায় বলল, খালাম্মা, আপনারে বড় ভাইজান ডাকে। পিয়াসা চমকে উঠে ঝুনির কথা শুনে। ঝুনি খালা কখন এলেন? লজ্জা লাগছে পিয়াসার আঙ্কেলের সামনে যেতে, তবুও এলো। একজনের ভুলের জন্য অন্যজনকে অসম্মান করার মেয়ে তো পিয়াসা না। আশার উঠে দাঁড়িয়ে পিয়াসাকে চেয়ার টেনে দেয় বসার জন্য। পিয়াসার হুট করে বাবার কথা মনে পড়ে যায়। তার বাবাও তাকে নিজে উঠে চেয়ার টেনে দেয় সবসময় বসার জন্য। বাবা ছাড়া এই প্রথম কেউ তাকে এভাবে যত্ন করলো। মেয়েদের এই একটা স্বভাব, যে পুরুষ তাকে তার বাবার মতো করে একটু যত্ন করে তাকে তারা পছন্দ করে। ঠিক যেমন এই একটা ছোট কাজে পিয়াসার কাছে আশারকে ভালো লাগছে। সিরাজুল ইসলাম নিজের পাশের চেয়ার দেখিয়ে পিয়াসাকে বলল, আম্মাজান, এখানে বসেন, আজকে আপনার এই ছেলের সাথে বসে খাবার খান। পিয়াসা চারদিকে তাকায়। তার এক পাশে সিরাজ আঙ্কেল, অন্য পাশে আশার। টেবিলে শিরিন আন্টি, মীরা মিনিও আছে, নির্জন আছে, মহুয়া বেগম আছে, মিরাজ আঙ্কেলও আছে। একসাথে এত মানুষের মুখোমুখি পিয়াসা কখনো হয়নি। সে তো রুম থেকে বের হয় না। হঠাৎ করে ভীষণ অস্বস্তি লাগে। রজনী চোখের ইশারায় পিয়াসাকে চেয়ারে বসতে বলে। ইতস্তত করে পিয়াসা চেয়ারে বসে। এই প্রথম সেই ডাইনিং এ বসেছে এই বাড়ি আসার পর। আজকে যা হয়েছে তার জন্য আমি ভীষণ লজ্জিত আম্মাজান। আমার বাড়ির মানুষ যে তোমার সাথে এরকম জঘন্য একটা কাজ করতে পারে আমার ভাবনাও ছিল না।
আমি জানি এই ঘটনায় তুমি কতটা কষ্ট পেয়েছো। বাবা মাকে ছেড়ে এখানে এসেছো। এখানে সবাই তোমাকে আপন করে না নিয়ে উল্টো আঘাত দিল। তুমি ব্যাগ গুছিয়ে নিয়েছো কষ্ট পেয়ে। আম্মা জান, তুমি যদি এখান থেকে রাগ করে চলে যাও, আমি যে তোমার বাবার কাছে ভীষণ ছোট হয়ে যাব। আমি বড় মুখ করে তোমাকে এনেছি এই বাড়িতে। আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার মতো করে তার মেয়ের খেয়াল রাখবো আমি, অথচ আমি তা পারিনি। আম্মা জান, তোমার এই ছেলেটা তোমার কাছে ক্ষমা চাচ্ছে। তুমি কি তাকে ক্ষমা করে এ বাড়িতে থেকে যাবে? আমি কথা দিচ্ছি, এরপর যেই তোমাকে অপমানিত করতে চাইবে আমি তাকে এই বাড়ি থেকে বের করে দিব। নার্গিস স্বামীর পাতে খাবার তুলে দিচ্ছিল। বড় ভাসুরের এসব আদিক্ষেতা দেখে তার ভীষণ বিরক্ত লাগলো। মিরাজুল ইসলাম বলল, পিয়াসা, আমরা সবাই ভীষণ লজ্জিত। তুমি এখান থেকে চলে গেলে তোমার বাবা মায়ের সাথে আমার ভাই ভাবির যে আন্তরিক সম্পর্ক তা ভেঙে যাবে। পিয়াসা কি বলবে ভেবে পায় না, তার কি বলা উচিত এখন। সে এদিক ওদিক তাকিয়ে রজনীর দিকে তাকায়। রজনীর দুই চোখ টলমল করছে। পিয়াসার হুট করে মনে হলো সে চলে গেলে এই মানুষটা খুব কষ্ট পাবে। কি মনে করে যেন আশারের দিকে তাকায় পিয়াসা। সে সিদ্ধান্ত নিতে পারছে না। আশার তার দিকে ভরসার দৃষ্টিতে তাকায়। পিয়াসার মনে হলো এই মানুষটা আজকে যেভাবে তার জন্য ফাইট করেছে, এরকম কেউ কখনো করেনি তার জন্য। নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলো পিয়াসা। তার জন্য বাবা মায়ের এত বছরের বন্ধুত্ব নষ্ট হোক সে চায় না। মানুষ হারানোর যন্ত্রণা অনেক। যারা তার সাথে অন্যায় করেছে, তাদের জন্য যারা ভালোবাসে, তাদের কেন ছেড়ে যাবে? মহুয়া বেগমের ভীষণ রাগ হলো তার দুই ছেলের কথা শুনে। তার মেয়ে নাতনিকে নিয়ে এরকম কথা বলল ছেলেরা। সিরাজুল ইসলাম পিয়াসাকে বলল, আম্মা জান, তুমি আজকে থেকে আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করবে সব বেলা। নিজেকে আর একা রুমে বন্দি করে রাখবে না। আমি আমার পাশের চেয়ারে তোমাকে যেন পাই প্রতিদিন, প্রতিবেলা খাবারের সময়। পিয়াসা কিছু বলল না। রাতে শোয়ার সময় মহুয়া বেগম সিরাজুল ইসলামকে ডেকে পাঠালেন। সিরাজুল ইসলাম মায়ের রুমে ঢুকতেই দেখেন শিরিন বসে বসে প্যাস প্যাস করে কাঁদছে। বিরক্তিতে সিরাজুল ইসলামের ভ্রু কুঁচকে গেল। তার এই বোনটা যে ভীষণ ঝামেলা করার তা তিনি জানেন। মহুয়া বেগম বললেন, তুই কারে বাড়ি থেকে বের করে দিবি বলছস? ওই মাইয়াকে? আজকে আর সিরাজুল ইসলাম চুপ থাকতে পারলেন না। এরা এত ছোট লোকের মতো কাজ করে, আবার কিভাবে বড় গলায় কথা বলে। মায়ের মুখের উপর সিরাজুল ইসলাম বলল, আপনার মেয়ে আর আপনার নাতনিদের, ওরা যদি আর একবার কারো সাথে কোনো অপরাধ করে আমি নিজে ওদের বের করে দিব। আপনি বলবেন আপনার বাড়ি, তাহলে সেদিনই আমি বের হয়ে যাব আমার সপরিবারে। এত বছর ধরে আপনার মেয়েরা নাতনিদের সব অন্যায় অপরাধ মেনে নিয়েছে, সব সময় নিজের স্ত্রী সন্তানকে শাসন করেছে। আজ মনে হচ্ছে আগেই যদি এদের এই বাড়ি থেকে বের করে দিতাম অথবা নিজে চলে যেতাম, তাহলে অন্তত মনে শান্তি পেতাম। না পেলাম নিজে কোনো শান্তি, না দিতে পারলাম স্ত্রীকে সুখ। শুধু সব সময় আপনার মতামতকে প্রাধান্য দিয়ে গেছে। আপনিও বুড়ো হয়েছেন, আমরাও এখন বুড়ো হয়েছি। মা, এখনো কি চান আপনার আঁচলে বাঁধা থাকি? আমার সত্যি এসব আর ভালো লাগছে না। মহুয়া বেগম দেখলেন প্রসঙ্গ বদলে যাচ্ছে, তাই কথা না বাড়িয়ে মেয়েকে বললেন, লাইট অফ কর, আমি ঘুমাবো। সিরাজুল ইসলাম উঠে চলে গেলেন। আজ মনে হচ্ছে মাঝে মাঝে স্ত্রীর কথা ভাবা দরকার। সবসময় একতরফা তো তাকে কষ্ট দিয়ে গেছেন। সকালে রজনী ঘুম থেকে উঠে দেখে একটা লাগেজ গোছানো। আজ আবারও সিরাজুল ইসলামের কোনো অফিসিয়াল ট্যুর আছে নাকি? এই লোকের এই এক স্বভাব, হুট করে বলবে তার অফিসিয়াল ট্যুর আছে। রজনী ভাবনা চিন্তা বা কথা বলার সময় পেল না। তাকে দ্রুত চায়ের পানি বসিয়ে মহুয়া বেগমের জন্য রান্না করতে হবে। আগে মহুয়া বেগমকে খাইয়ে তারপর আবার সবার জন্য নাস্তা বানাতে হবে। রজনী রান্নাঘরে ঢুকে গেল। চা বানানো শেষ হতে নার্গিস এলো চা নেওয়ার জন্য। তার 4 ছেলে মেয়ে আর স্বামীর জন্য চা নিল। রজনী ডেকে বলল, তোর ভাইজানের মনে হয় ট্যুর আছে, একটু রুটিগুলো বেলে দে এসে পারলে। নার্গিসের মুখটা থমথমে হয়ে গেল। গম্ভীর হয়ে বলল, ঝুনি কোথায়? ওরে বলেন রুটি বানাতে।
আম্মা কচুর তরকারি খাবেন বলেছেন। ঝুনি কচুর ডগা কাটছে, তুই তাহলে সেটা কর। ঝুনি রুটি বানাবে। নার্গিসের মেজাজ খারাপ হয়ে গেল। সব দিক থেকে ধরা পড়ে গেল নাকি? কচু ধরলে হাত চুলকাবে, তার চাইতে রুটি বানানো ভালো। কিন্তু এত রুটি বানালে আজকে আর নার্গিসের হাত হাতের জায়গায় থাকবে না। ভেবে চিন্তে বলল, আপনি রুটি বানান তাহলে, আমি চা নাস্তা বানাই। রজনী অমত করল না। রজনী রুটি বানাতে বসে। নার্গিস শাশুড়ির জন্য অল্প তেল মশলা দিয়ে সবজি খিচুড়ি রান্না করে, নরম করে। রান্না করতে গিয়ে নার্গিস হিসাব করে ঠিক কত বছর পরে সে হাতে হাতা খুন্তি নিয়েছে। মহুয়া বেগমের সময় মতো খাবার না হলে তিনি অশান্তি করেন। তাই রান্না হতে নার্গিস নিয়ে গেল তার খাবার। প্রতিদিন রজনী রান্না করে। রজনীর হাতের রান্না এবাড়ির বড় থেকে ছোট সবাই অভ্যস্ত। কেউ রান্না করে মায়া মমতা যত্ন মিশিয়ে, আর কেউ রান্না করে বিরক্তি নিয়ে। রান্না এমন একটা সেন্সিটিভ টাস্ক যেখানে স্পষ্ট বোঝা যায় ভালোবাসা মিশ্রিত রান্না নাকি বিরক্তি। মহুয়া বেগম এক চামচ মুখে তুলেই নার্গিসের দিকে তাকায়, তারপর জিজ্ঞেস করে, কে রান্না করছে? নার্গিসের রাগ লাগে। এই মহিলা এত নখরা করে সবকিছু নিয়ে সবসময়। কোন যুগে জমিদার ছিল, এখনো সেই ঠাটে চলতে চায়। সবাইকে মনে করে তার কাজের লোক। মহুয়া বেগম আবারও জিজ্ঞেস করলো, কে রাঁধছে? রজনী রাঁধে নাই, আমি রান্না করছি। মহুয়া বেগম প্লেটে পানি ঢেলে দিয়ে বলল, নিয়ে যাও এগুলো। এসব ছাইপাশ মহুয়া বেগম খায় না। কোনো কিছুই তো জানো না। ছোট লোকের ঘর থেকে মেয়ে আনছি ছেলের বউ করে। না আছে শিক্ষা আর না আছে কোনো গুণ। গুণের মধ্যে একটাই আছে, কেমনে কাম কাজ না করে খাইতে পারে। যতই বলি রজনীর দোষ, রজনীরে ছাড়া সব অচল। নার্গিস তেতে উঠে বলল, আমি ছোট লোক। ছোট লোকের মেয়ে দেখে বেঁচে গেছেন। যদি রজনীর মতো হতাম তাহলে আপনাদের এত নখরা সহ্য করতাম না। আমারে রজনী ভুলেও ভাববেন না। আমি নার্গিস, কাজের লোক না। নার্গিস প্লেট নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর শিরিন গিয়ে মিরাজুল ইসলামকে ডেকে আনলেন। নার্গিস তৈরি হয়েছিল, আজকে সে ছেড়ে কথা বলবে না। মিরাজুল ইসলাম আসতেই মহুয়া বেগম বললেন, তোর বউ নিয়ে তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমার নাতি নাতনি কেউ যাবে না, তুই তোর বউ নিয়ে চলে যাবি। ছোট লোকের মেয়ে সাহস কত, আমার মুখে মুখে কথা বলে। মহুয়া বেগমের সাথে তর্ক করে তোর বউ। আমি জমিদার বংশের মেয়ে, জমিদার বংশের বউ। ওর এই স্পর্ধা হয় কি করে? নার্গিস দরজার পাশে দাঁড়িয়েছিল। রুমে ঢুকে বলল, এত জমিদারি হইলে আমার মতো ছোট ঘরের মেয়ে আনলেন কেন? কি ভাবছেন ছোট ঘরের মেয়ে এনে কাজের লোকের মতো রাখবেন? আপনার আর আপনার মেয়ের কথার নিচে রাখবেন? পুতুলের মতো চলমু? এত সোজা না সবকিছু। আমি ছোট ঘরের মেয়ে। আমার বাপ মা বড় ভাবির মতো সমাজের নামি দামি মানুষ না, উচ্চ বংশীয় না, যে তার মতো আমারও বাবা মায়ের মান ইজ্জতের চিন্তা করে দাঁত কামড়ে সব সহ্য করে যেতে হবে। আমাকে ওনার মতো বাদী বানাতে পারবেন না কখনো। উনি তো শিক্ষিত বাদী এই বাড়ির। আমার এত ঠেকা নাই, থাকলাম না আপনার বাড়িতে। মিরাজুল ইসলাম নার্গিসের গালে সপাট একটা থাপ্পড় বসালেন। নার্গিস হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই প্রথম স্বামী তার গায়ে হাত তুলেছে। মিরাজুল ইসলাম গম্ভীর হয়ে বলল, সবসময় বড় ভাবিকে টেনে কথা বলতে আমি নিষেধ করেছি। আমার মা বোনের চাইতে বড় ভাবি আমার কাছে অধিক সম্মানীয়। এই থাপ্পড়টা শুধুমাত্র বড় ভাবিকে অপমান করে কথা বলে দিয়েছে। শিরিন অবাক হয়ে বলল, তোর বউ যা আম্মার সাথে বেয়াদবি করতেছে সেটা? আম্মার সাথে কোনো বেয়াদবি নার্গিস করেনি আপা। আম্মার কথার উত্তর দিয়েছে শুধু। আম্মা নিজেই যদি এমন প্রসঙ্গ নিয়ে কথা বলে যার উত্তরে তার অপমান হয়, তাহলে কেন বলেন এরকম কথা? আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এই বাড়ি আমার বাপ দাদার বাড়ি, মায়ের বাপের বাড়ি না। হতে পারে আব্বা ওনার নামে লিখে দিয়েছে, তাতে কি? আমি কোথাও যাব না। নার্গিস রুম থেকে বের হয়ে গেল। মিরাজুল ইসলাম মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা এখন ভালো লাগছে না? আমি যখন বলেছিলাম
আম্মা এখানে বিয়ে করব না। বিয়ে হতে হয় সমানে সমানে, অথবা 19-20। আপনি আমাকে বিয়ে করিয়েছেন 10-20 ফারাক রেখে। কেন আম্মা? শুধুমাত্র বড়ভাবে শিক্ষিত বলে? চাকরি করতে চায় বলে আপনি এরকম করেছেন? সবাই মানুষ, তবু আমাদের কালচার, প্রেস্টিজ, সোসাইটি, ক্লাস আর আমার শ্বশুরবাড়ির সবটা একেবারে আলাদা। যে কথাগুলো আমাদের ফ্যামিলিতে আমরা মুখে আনতেও 2 বার চিন্তা করি, সেসব ওদের ফ্যামিলিতে ডাল ভাত। আমরা এখনো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাই, কিন্তু ওদের ফ্যামিলিতে ওরা বাবা মায়ের দিকে তেড়ে আসে ঝগড়ার সময়। আপনি আমার কথা শুনেননি। আপনার কাছে আপনার রাগ, জেদ, সিদ্ধান্ত সবকিছুর ঊর্ধ্বে। এখন আমার কাছে বিচার দিয়ে লাভ হবে না আম্মা, আমি তো বিচার করব না। নার্গিসের যেভাবে ভালো লাগে সেভাবেই চলবেও। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। বাড়ির পরিস্থিতি ভীষণ থমথমে। মহুয়া বেগম থম মেরে বসে আছে নিজের রুমে। সবকিছু কেমন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি কি জীবনের শেষ পর্যায়ে চলে গেছেন? এখন আর তার হাতে কিছুই নেই। এরপর কি এই সংসারও তার হাতছাড়া হয়ে যাবে? জীবনের শেষ প্রান্তে বসেও মহুয়া বেগম সংসারের চাবিকাঠি নিজের হাতে ধরে রাখতে চান। দুপুরে খাওয়ার টেবিলে পিয়াসা আশারকে দেখে অবাক হয়। এই বান্দা তো এই সময় এখানে থাকার মানুষ না। সে তো রাত ছাড়া বাড়িতে আসার মানুষ না। আশারকে দেখে পিয়াসার আজকে কোচিং এর কথা মনে পড়ে যায়। কোচিং এ একটা মেয়ে আজকে আশারকে একটা চিঠি আর ফুল দিয়েছে। পুরো ক্লাসের আজকের হট টপিক ছিল এটা। হোয়াইট বোর্ডে বড় করে লেখা ছিল 143 আশার ভাইয়া। আশার তার নিচে লিখে দিয়েছে, ধন্যবাদ খালাম্মা, আমি অলরেডি কমিটেড। পিয়াসা মনে মনে ভাবলো, এই বন্য লোকের সাথে কার আবার সম্পর্ক করতে ইচ্ছে করছে, আর কেই বা সম্পর্কে আছে। মানুষের রুচির এত দুর্ভিক্ষ। খাওয়ার পর আশার পিয়াসাকে বলল তার সাথে যেতে। পিয়াসা বুঝতে পারলো না কেন ডাকছে। রজনী রান্নাঘরে ব্যস্ত। পিয়াসার গেল না। এই লোকটার সাথে তার কোনো কথা নেই। কিছুক্ষণ পর আশার এলো পিয়াসার রুমে। পিয়াসার হাত ধরে টেনে নিয়ে গেল রজনীদের রুমে। আলমারিতে মায়ের কাপড় আছে। বর্ষা আপার সাথে গেছে, তুমি মায়ের লাগেজটা গুছিয়ে নাও। বাবা মাকে নিয়ে ঘুরতে যাবে, মা জানে না এখনো। আমি তো জানি না কি কি দিতে হবে, তুমি একটু হেল্প করো। পিয়াসা শুনে খুশি হলো। মায়ের থেকে সবকিছু শুনেছে রজনী আন্টির কথা, আর এই বাড়িতে আসার পর থেকে তো সচক্ষে দেখছে। বিকেলে আসার বলল, মা চলো বাবাকে আমরা পৌঁছে দিয়ে আসি। রজনী চা বসিয়েছে, কোমরে কাপড় গুজে বলল, আমার সময় হবে না রে, তুই জানা। আশা নাছর বান্দার মতো বলল, না না চলো, তুমি আর আমি যাই। সন্ধ্যা হয়ে আসছে, তো দাদির জন্য রান্না বসাতে হবে। মা সবসময় এত ব্যস্ততা দেখিও না তো। রজনী এক মুহূর্ত ভেবে বলল, আচ্ছা চল, তাহলে পিয়াসা কোনি, ফেরার সময় ওকে রেস্টুরেন্টে খাইয়ে আনবো। ওদের বাড়িতে ওর বাবা মেয়েকে ফুলের মতো যত্ন করে। এখানে আসার পর তো একবারের জন্য বাহিরে খাওয়াতে নিতে পারিনি। আশার খুশি হলো, এ তো সোনাই সোহাগা। রজনী কাপড় চেঞ্জ করে নিয়ে পিয়াসাকে ডাকলো। পিয়াসা বিপদে পড়ে গেল। রজনী আন্টি তো জানে না ঘুরতে যাচ্ছেন তিনি সহ। এখন তো তাকে বলাও যাবে না, আবার গেলে তো এই বন্যর সাথে একা আসতে হবে। রজনী আন্টি যেভাবে বলতেছে না গিয়েও তো পারবে না। কি এক যন্ত্রণা। অন্ধকার নেমে এসেছে চারদিকে। দিন এবং রাতের মধ্যকার সেতু বন্ধন হিসেবে প্রকৃতিতে নেমে আসে সন্ধ্যা। এক নরম, কোমল, বিষণ্ণ অন্ধকার বুকের ভেতর হাহাকার তৈরি করে দেয়। তেমনি হাহাকার আজকে রজনীর বুকের ভেতর। কনফার্ম হওয়া চাকরিটা সে জয়েন হতে পারেনি। মাঝে মধ্যে কেন এসব পুরনো স্মৃতি নাড়া দেয় রজনী জানে না। পিয়াসার মনে পড়ছে বাবা মায়ের কথা। বাবা মায়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যে কতটা গুরুত্বপূর্ণ তা এখন পিয়াসা বুঝতে পারছে। তার বাবা মা দুজনেই যেন বলার আগে একে অন্যের মনের কথা বুঝতে পারে বলেই
তাদের মনের দূরত্ব নেই। তা না হলে সিরাজ আঙ্কেল আর রজনী আন্টির মতো হতো। ফ্যামিলি প্রবলেম একটা মানুষের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। এই যে আশারকে দেখে একটা মানুষ সারাক্ষণ চেষ্টা করে কিভাবে দুই পক্ষকে মিলমিশ করে রাখা যায়। এই যে একটু আগে আশার এসেছে পিয়াসার কাছে, আশারের পরামর্শ মতো পিয়াসা তৈরি হয়ে বের হলো। রজনী আন্টি একটা সুতির শাড়ি পরেছে। পিয়াসা এসে আন্টিকে জড়িয়ে ধরলো। রজনীর গলা জড়িয়ে ধরে বলল, আন্টি আসো, আমি তোমাকে সাজিয়ে দিই। এই তো এইটুকু পথ, কি সাজগোজ করব বল? না আন্টি, এই কথা বললো না, আমি তোমাকে একটু সাজিয়ে দিতে চাই। রজনী পিয়াসার আগ্রহ দেখে আর অমত করলো না। পিয়াসা রজনীকে সাজিয়ে দিয়ে বলল, এবার শাড়িটি চেঞ্জ করে নাও। রজনী বাধ্য মেয়ের মতো শাড়ি চেঞ্জ করে একটা সিল্কের শাড়ি পরে নিল। বহুদিন পর দুই চোখ ভরে কাজল দিল, কানে পিয়াসা ফুল গুজে দিল। এত যত্ন করে শেষ কবে শাড়ি পরেছে, সেজেছে, রজনীর মনে নেই। দুই গালে মেস্তার দাগ পড়ে গেছে, অথচ এক সময় কত যত্ন করত নিজের চেহারার। সংসারের দায়িত্বে জাতা কলে পিষে আজ নিজের মুখের দিকে তাকালে মনে হয় পুড়ে যাওয়া রুটি। এই জীবন এমন কেন? এত শিকলবন্দি জীবন তো রজনী চায়নি। সে তো ছিল মুক্ত পাখির মতো, অথচ বন্দি হয়ে গেল এই তথাকথিত জমিদার বাড়ির রান্নাঘরে। অবশ্য জমিদার বাড়ির রাঁধুনি হয়েছে, এর মূল্য তো তাকে চুকাতেই হবে। ভাবতে ভাবতে রজনীর দুই চোখ ভিজে আসে, চোখের কাজল লেপটে যায় মুহূর্তে। বুকের ভেতর থেকে হু হু করে কান্না আসছে। আশার এসে পাঞ্জাবির কোনা দিয়ে মায়ের চোখের কাজল মুছে দিল। ধবধবে সাদা পাঞ্জাবিতে কাজলের কালো লেগে গেল, অথচ আশা সেটা নিয়ে ভাবেনি। এক মুহূর্তে পিয়াসার মনে হলো এই বন্য মানুষটা অতটাও মন্দ না বোধ হয়। সিরাজুল ইসলাম মহুয়া বেগমের রুমে গেলেন। মহুয়া বেগম ছেলেকে দেখে বিরক্ত হয়ে বলল, রজনী কোথায়? এখন আমার নাস্তা আনলো না কেন? সিরাজুল ইসলাম হেসে বলল, রজনী এখন নাস্তা বানাতে পারবে না মা, ও আমার সাথে ঘুরতে যাচ্ছে। আমরা লম্বা একটা ট্যুর দিচ্ছি, অনির্দিষ্টকালের জন্য বাসায় থাকবো না। প্রায় 30 বছর ধরে এই সংসারের জোয়াল রজনী বইছে, ওর এবার বিশ্রাম দরকার। আমি অনেক অন্যায় করেছি মা। মা এবং বউয়ের মধ্যের ব্যাপারটা আমি কখনোই বুদ্ধিমানের মতো হ্যান্ডেল করতে পারিনি। আজ যখন নিজের ছেলে দেখিয়ে দেয় আমার ভুল, আমি লজ্জিত হই মা। আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে ভাবি আমার ছেলের মতো বুদ্ধিমান আমি কেন হতে পারলাম না মা। পর মুহূর্তে মনে পড়ে আমার মা মহুয়া বেগম আর আষাঢ়ের মা রজনীগন্ধা। আমার মা আমাকে শিখিয়েছে কিভাবে স্ত্রীকে শাসন করা যায়, কিভাবে স্ত্রীকে পায়ের জুতার মতো ব্যবহার করা যায়। কিন্তু রজনী তার ছেলেকে শিখিয়েছে স্ত্রী মাথার তাজের মতো, তাকে যদি তুমি রানী করে রাখতে পারো তাহলে তুমিও রাজার মতো সম্মান পাবে। অনেক দিনের জমানো ক্ষোভ, অভিমান বুকে জমিয়ে রজনী যখন আমার সাথে হাসি মুখে কথা বলে, আমার তখন নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। শিক্ষিত হয়েছি, বড় চাকরিজীবী হয়েছি, মায়ের সুযোগ্য পুত্র হয়েছে, সন্তানের পিতা হয়েছে, কিন্তু স্ত্রীর কাছে হিরো হতে পারিনি। জীবনের শেষ পর্যায়ে এসে আজ ইচ্ছে করছে একবার স্ত্রীর কাছে হিরো হতে হবে। মহুয়া বেগমের মুখে যেন আষাঢ়ের মেঘ জমেছে। এত বড় সিদ্ধান্ত তাকে না জানিয়ে নিয়েছে, তাহলে কি তার গুরুত্ব শেষ হয়ে গেছে পুরোপুরি? সিরাজুল ইসলাম বের হলেন, আশার গাড়ি বের করে, তারপর গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে পিয়াসাকে বলল, ওঠো। পিয়াসার আবারও বাবার কথা মনে পড়ে গেল। বাবাও তো এভাবেই তাকে যত্ন করে। সিরাজুল ইসলাম আষাঢ়ের দেখা দেখে রজনীকে গাড়ির দরজা খুলে দিল। রজনী অবাক হয়ে স্বামীর দিকে তাকায়। কবে এভাবে সিরাজুল ইসলাম তার প্রতি ভালোবাসা দেখিয়েছে তা রজনীর মনে পড়ছে না। পিয়াসার কেমন বুক কাঁপছে, তাকে কেন এই মানুষটার পাশে বসে যেতে হচ্ছে। এক বুক অস্বস্তি নিয়ে পিয়াসা আষাঢ়ের পাশে বসে। গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে।
খোলা জানালা দিয়ে বাতাস এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে পিয়াসার খোলা চুল। আশার মুগ্ধ হয়ে তাকায়। এই মেয়ে কি তাকে মুগ্ধ করতে করতে শেষ করে ফেলবে? সে কি জানে না তার প্রতিটি নিঃশ্বাসে আশার মুগ্ধ হয়? জানবে না কখনো। এয়ারপোর্টে এসে রজনী প্রথমবারের মতো চমকায় যখন পিয়াসা আর আশার দুজনই বলল, আল্লাহ হাফেজ আন্টি আঙ্কেল, আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হোক। রজনী হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। সিরাজুল ইসলাম স্ত্রীর পাসপোর্ট বের করে বলল, এই ট্যুর একা আমার না, আমাদের দুজনের। এই ট্যুরের স্পন্সর তোমার ছেলে। রজনী অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। আশার পিয়াসার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। পেছন থেকে তাকিয়ে রজনী হঠাৎ করে মনে হলো, এই হাতটা যদি আশার আজীবন ধরে রাখতো। কিন্তু তা কি হবে? পিয়াসার সবকিছু জানার পর কি কেউ মেনে নিবে কখনো? বিমানবন্দরে রজনী এর আগে অনেকবার এসেছে, কখনো তার ভাগ্য হয়নি ভেতরে প্রবেশ করার। ডোমেস্টিক ফ্লাইটে আজকে তারা কক্সবাজার যাচ্ছে। রজনীর বুকের ভেতর কেমন যেন লাগে। বিয়ের পর সিরাজুল ইসলাম হানিমুনে তাকে নিয়ে কক্সবাজার যাবে বলে সিদ্ধান্ত নেয়। রজনী তখন সদ্য বিবাহিতা, রজনীগন্ধার মতো সুন্দরী রজনী মনে মনে হাজারটা প্ল্যান করে ফেলেছে। সমুদ্রের পাড়ে শাড়ি পরে স্বামীর হাত ধরে হাঁটবে, বিচে বসে দুজন মিলে বাদাম খাবে। রজনী বাদামের খোসা ছাড়িয়ে দিবে। সমুদ্রের বুকে সূর্যটা কিভাবে মিলিয়ে যায়, দুই চোখ ভরে সেই বিদায়ের দৃশ্য দেখবে। দুজন মিলে ক্যান্ডেল লাইট ডিনার করবে। কত কত স্বপ্ন ছিল দুই চোখে। বুকের ভেতর যেন হাজারটা ফানুস উঠছিল, কিংবা হাজারটা প্রজাপতি মন বাগানে খুশির গান গাইছে। রাতে রজনী ব্যাগপত্র সব গুছিয়ে নিল। সকালে ট্রেনে তার চট্টগ্রাম যাবে। সকালে ঘুম থেকে উঠে দেখে শিরিনের হাজবেন্ড তারিন তিনজনেই তৈরি হয়ে আছে ব্যাগপত্র গুছিয়ে। তারিনের তখনও বিয়ে হয়নি। মোহা বেগম সিরাজুল ইসলামকে নির্দেশ দিলেন তাদেরও সাথে নিয়ে যেতে। মা ভক্ত সিরাজুল ইসলাম অমত করতে পারলেন না। রজনী তখনও বুঝতে পারল না সমস্যাটা। কিন্তু সমস্যা শুরু হলো যখন কক্সবাজার পৌঁছায়। হোটেল রুম বুক করা হলো 3টা। যেতে যেতে রাত হয়ে যায়। রাতে তারিন এসে ভাইয়ের কাছে কান্নাকাটি শুরু করে দিল। সে একা কিভাবে ঘুমাবে এরকম হোটেল রুমে? নিরাপত্তা কি? মা তাকে বলে দিয়েছে ভাবির সাথে ঘুমাতে। সে একা ঘুমাবে না। রজনী শুকনো মুখে স্বামীর দিকে তাকায়। সিরাজুল ইসলাম সাথে সাথে বললেন, অসুবিধা নেই, তুই আর তোর ভাবি এখানে ঘুমা, আমি ওই রুমে ঘুমাবো। সারা রাত রজনীর দুই চোখ জ্বলছিল। কাঁদেনি রজনী মোটেও। সে বুঝে গিয়েছিল মোহা বেগম তাকে এভাবেই ক্ষত বিক্ষত করে যাবেন। কক্সবাজারে 3 দিন রজনীর সময় কেটেছে তারিনকে পাহারা দিতে দিতে। তারিন বিচে চলে যায় হুটহাট। রজনীকে পাহারাদারের মতো তার আশেপাশে থাকতে হয়। তারিন সাঁতার জানে না, সে সমুদ্রে নেমে যায়। রজনী তাই চোখে চোখে রাখে। সিরাজুল ইসলাম হোটেল রুমে বসে টিভি দেখেন সর্বক্ষণ। রজনীরা সমুদ্র বিলাস করা হলো না, বিচে বসে সূর্যাস্ত দেখা হলো না, শাড়ি পরে সমুদ্রের পাড়ে হাঁটা হলো না। যতটা স্বপ্ন নিয়ে রজনী কক্সবাজার এসেছিল ততটা ক্ষত নিয়ে বাড়ি ফিরে। বছর কয়েক পর আবারও সিরাজুল ইসলাম স্ত্রীকে নিয়ে কক্সবাজার যাবেন বলে জানান সবাইকে। তখন মিরাজুল ইসলামও বিয়ে করেছেন। মোহা বেগম বললেন তিনিও যাবেন। সমুদ্র দেখতে ইচ্ছে করছে তারও। রজনীকে বলল তার ব্যাগপত্র গুছিয়ে নিতে। রজনীর বুকে পাহাড় চেপে বসে। মোহা বেগম গেলে তাকে 24 ঘন্টা তার আশেপাশে থাকা লাগবে। তিনি হোটেলের খাবার খাবেন না। রজনীকে তার জন্য আলাদা রান্না করতে হবে। রজনী উঠে বলল সে যাবে না, তার শরীর ভালো লাগছে না। রজনী যাবে না বলায় মোহা বেগম বললেন তিনিও যাবেন না। সিরাজুল ইসলাম রজনী আর মোহা বেগম ছাড়া পরিবারের বাকি সদস্যদের নিয়ে গেলেন। আজ বহু বছর পর অতীতের স্মৃতি মনে পড়ে রজনীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। অথচ আজকে আর আগের মতো সে অনুভূতি নেই। সমুদ্র দেখার আকুলতা নেই। বুকের ভেতর হাজার প্রজাপতির উড়াউড়ি নেই।
অথচ এখন ডিস্টার্ব করার কেউ নেই। কেন যখন সময় থাকে তখন পরিস্থিতি অনুকূলে থাকে না? কেন সময় চলে গেলে সব পাওয়া যায়, তখন কি মনে সে আনন্দ থাকে? সিরাজুল ইসলাম রজনীর হাত ধরে হাঁটছেন, অথচ রজনীর মন আজ একটু আনন্দিত হচ্ছে না। লজ্জায় আবেশে কান লাল হয়ে যাচ্ছে না। অথচ একটা সময় ছিল চাতক পাখির মতো প্রতীক্ষা করত কখন সিরাজুল ইসলাম তার হাত ধরবে। মহুয়া বেগমের রুমে জরুরি সভা বসেছে। শিরিন, নীরা, মীরা, মিনি, নার্গিস সবাই উপস্থিত। মহুয়া বেগমের মুখ থমথমে, তেমনি থমথমে নার্গিসের মুখ। নার্গিস শুরুতে বলে উঠল, আমি সারাদিন এত রান্না বান্না করতে পারবো না। সবার এত রকম ফুড ফরমাস আমি শুনতে পারবো না। রান্না বান্না বড় আপা করবেন, ঝুনি এগিয়ে দিবে সবকিছু। শিরিন আর্তনাদ করে বলল, শুনলেন আম্মা, আপনার ছোট ছেলের বউ কি বলছে শুনছেন আপনি? আমি কি রান্না করবো? আমি জমিদার বংশের মেয়ে, কামের মেয়ে না আমি। ছোট বংশের মাইয়া সাহস কত আমারে রাঁধতে বলে। নার্গিস চটল না। সে জানে তাকে দিয়ে কেউ কিছু করাতে পারবে না, তাই ঠান্ডা গলায় বলল, আমার যা বলার বলে দিছে। আমি রান্নাঘরের কোনো কাজ করতে পারবো না। লাগলে আমার পোলাপানের জন্য হোটেল থেকে খাবার আনবো। মহুয়া বেগম বললেন, বাড়িতে যে এত অতিথি, তারা আমার দিকে যারা, তাদের জন্য আমি খাবার এনে দিব। সবার চিন্তা তো আমার নাম। মা, মহুয়া বেগম কি বলবেন বুঝতে পারছেন না। ছোট ছেলেকে বলে লাভ বিশেষ হবে না। মহুয়া বেগম নার্গিসকে উদ্দেশ্য করে বলল, তুমি এত স্বার্থপর কবে হলে? নার্গিস হাসে, আজ আর রাগ হয় না তার। মিষ্টি হেসে বলল, আম্মা, আমি কিন্তু শুরুতে এরকম ছিলাম না, বরং নিচু পরিবার থেকে বউ হয়ে এসেছি। সবসময় হীনমন্য ছিলাম। আপনি আমাকে শিখিয়েছেন এসব। আপনি আমাকে বুঝিয়েছেন আমি ছোট বউ, আমার কোনো কাজ করতে হবে না। সবসময় বড় ভাবির নামে আমার কানে বিষ ঢেলেছেন। আমাকে হাতে কলমে আপনি এরকম করেছেন সবার অলক্ষ্যে, এমনকি আপনার ছেলেরেও। আমি চাইলে আপনার ছেলেকে বলতে পারি আপনি যে আমাকে এসব শিখিয়েছেন। মহুয়া বেগম আর কথা বাড়ান না। শিরিন বলল, আম্মা, আপনি বড় ভাইদের সবাইরে এ বাড়ি থেকে বের করে দেন। আপনার অনুমতি ছাড়া ওরা এরকম সিদ্ধান্ত নেয় কিভাবে? মহুয়া বেগম বিরক্ত হলেন মেয়ের কথায়। রজনী নেই, এখনো 24 ঘন্টা হয়নি, এখনই তিনি এরকম বিপদে পড়েছেন। রজনীকে এই বাড়ি থেকে বের করে দিলে তিনি নিজেই তো ভাতে মরবেন। রাতের বেলা নার্গিস সত্যি সত্যি নির্জনকে দিয়ে হোটেল থেকে খাবার আনিয়ে নিল। মহুয়া বেগম রুমে বসে শুনতে পেলেন সেই খবর। শিরিন এসে জানিয়ে গেছে। রাগে শিরিন কাঁপছে। মাকে এসে বলল, তোমার ছোট ছেলের বউ যে একটা আস্ত বেয়াদব মেয়ে, তুমি জানো? ও হোটেল থেকে তেহারি নিয়ে আসছে শুধু ওদের জন্য। ভালো না লাগলেও বলতে হচ্ছে। বড় ভাবি তো কোনোদিন এরকম কিছু করেনি মা। আমরা সবাই রাতে কি খাবো সেই চিন্তা একবারও করেনি উনি। নীরা বলল, মা, ওরা তেহারি এনেছে, আমরা কাচ্চি আনবো, তুমি টাকা দাও। শিরিন টাকা বের করে দিল। মহুয়া বেগম অবাক হয়ে দেখলেন কিছুক্ষণ পর নীরা 4 প্যাকেট কাচ্চি নিয়ে এসেছে। নার্গিস যে রান্না করবে না মহুয়া বেগম জানেন। নিজের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, বাড়িতে যে এত অতিথি, ওরা কি খাবে? নার্গিস রান্তাছে না, তাই তুইও রানবি না? মা, আমি এত মানুষের জন্য রান্না বান্না করতে পারবো না। আমি এই বাড়ির মেয়ে, কাজের লোক না। এরকম হলে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। এত মানুষের কাজ আমি করতে পারবো না। মহুয়া বেগম অথই জ্বলে পড়লেন। তার নিজের খাবার দাবারে অনেক রকম বিধি নিষেধ আছে। সব খাবার তিনি খান না সবসময়। অনেক অনেক দিন পর বুকের ভেতর কেমন অপরাধ বোধ জন্ম নিচ্ছে তার। রজনীকে কষ্ট দেওয়ার জন্য তিনি সবসময় নার্গিসকে ব্যবহার করেছেন। দুই বউকে সবসময় প্রতিপক্ষ বানিয়ে রেখেছেন। আজ দেখেন তিনি আসলে সবার প্রতিপক্ষ হয়ে গেছেন। প্রায় 30-32 বছর পর মহুয়া বেগম রান্না করতে এলেন। আজ এত অসহায় লাগছে তার। দিন শেষে তার পাশে কেউ নেই।
পিয়াসা জড়সড় হয়ে বসে আছে আশারের পাশে। কেমন দম বন্ধ অনুভূতি হচ্ছে তার। এই লোকটার থেকে সে দূরে দূরে থাকতে চায়, অথচ ভাগ্য তাকে বারবার কেন কাছাকাছি নিয়ে আসে। অনেকটা সময় পর আশার গাড়ি থামায় একটা রেস্টুরেন্টের সামনে। মা যেহেতু বাড়িতে নেই, পিয়াসাকে দেখে রাখার সম্পূর্ণ দায়িত্ব আশারের নিজের। আশার গাড়ি থেকে নেমে পিয়াসাকে গাড়ির দরজা খুলে দিল। আশারের সাথে পিয়াসার কিছুতেই খেতে ইচ্ছে করছে না। এই লোকটাকে সে ভীষণভাবে অপছন্দ করে। রেস্টুরেন্টে ঢুকতেই কয়েকটা টেবিল থেকে 10-12টা মেয়ে ছুটে আসলো। পিয়াসাকে ঠেলে ঠুলে সরিয়ে দিয়ে সবাই মিলে আশারকে ঘিরে ধরল। সবার ধাক্কাধাক্কিতে পিয়াসা দরজার সামনে চলে গেল। ভাইয়া, একটা সেলফি বলে মৌমাছির মতো ঘিরে ধরলো সবাই আশারকে। এদিক ওদিক তাকিয়ে আশার পিয়াসাকে না খুঁজে পেয়ে সবাইকে সরিয়ে বলল, প্লিজ আমার কৈতরকে আগে ভেতরে আসতে দিন। পিয়াসার হাত ধরে আশার ভেতরে নিয়ে আসলো। লজ্জায় পিয়াসা মাথা নিচু করে ভেতরে এলো। তারপর একটা চেয়ার টেনে পিয়াসাকে বসিয়ে দিল আশার। পুরো ব্যাপারটা ভিডিও করে কেউ একজন ফেসবুকে আপলোড করে দিল। ক্যাপশন ছিল, অবশেষে সবার ফেভারিট আশার ভাইয়ার প্রিয়তমার দেখা পাওয়া গেল। খাওয়া দাওয়া করে বাসায় ফেরার পথে পিয়াসা ফেসবুকে ঢুকে পিয়াসার হার্টবিট বেড়ে গেল। এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে পিয়াসার চেহারা স্পষ্ট না। পিয়াসা নিজের বুকের ধুকপুকানি নিজে শুনতে পাচ্ছে। চকিটা আশারের দিকে তাকায় পিয়াসা। আশার ড্রাইভিং এ ব্যস্ত। পিয়াসার হুট করে কেমন হাসি পাচ্ছে। এই বর্ণটাকে সে ভালোবাসতে যাবে কিসের জন্য? তাছাড়া এই লোক আগে থেকেই তো এঙ্গেজড। বাসায় ফিরতে বেশি রাত হলো না। আশার পুরো পথ আর পিয়াসার সাথে কথা বলেনি। রেস্টুরেন্ট থেকে পিয়াসা কেমন মুখ কালো করে আছে। তার জন্য পিয়াসা বিব্রত হবে এটা সে কখনোই চায় না। বাসায় ফিরে পিয়াসা দেখলো রান্নাঘর থেকে শব্দ আসছে। আজকে তো রজনী আন্টি নেই, কে রান্না করছে? কৌতূহলী হয়ে পিয়াসা এগিয়ে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরে ঢুকে পিয়াসা চমকে ওঠে। দাদি রান্না করছে। পিয়াসার কেমন মায়া লাগে বয়স্ক মানুষটার জন্য। এই যে কাপা কাপা হাতে বটিতে আলু কুটছেন তিনি, চুলায় মাছ ভাজতে দিয়েছেন। মাছ পুড়ে যাচ্ছে, তার কোনো হুঁশ নেই। পিয়াসা এগিয়ে গিয়ে চুলো বন্ধ করে দেয়। রান্না বান্নার কাজ মা কখনো তাকে শেখায়নি, কখনো সুযোগ হয়নি পিয়াসার ওভাবে শেখার। একটা চামচ দিয়ে পিয়াসা মাছ উল্টে দিয়ে চুলো অন করে দিল। তারপর মহুয়া বেগমের সামনে বসে বলল, দাদি আমি করি। আমি কিন্তু পারি না, আমাকে মা কখনো শেখায়নি এসব। আমার শিখতে ইচ্ছে করছে, আপনি আমাকে একটু দেখিয়ে দেন, আমি করে দিই আপনাকে। মহুয়া বেগমের মনে হলো এ জীবনে আপন আসলে কে? নিজের মেয়ে, নাতনি, পুত্রবধূ কেউই তো একবার উকি দিয়ে দেখতে এলো না। অথচ অচেনা এই মেয়েটা, যাকে তিনি চরম অপছন্দ করেন, সে এগিয়ে এলো তাকে সাহায্য করতে। সময় বদলানোর সাথে সাথে কি একটা সময় গিয়ে আপন পরের সঙ্গও বদলে যায়? চেনা মানুষ এভাবেই দূরে চলে যায়? মহুয়া বেগমের সারা শরীর থরথর করে কাঁপছে। আজকে তার খাওয়া হয়নি ভালো করে। রজনী থাকলে এত অনিয়ম হতো না। নিজের মেয়েও খেয়াল করেনি তার মা যে সকাল থেকে না খাওয়া। পিয়াসা মহুয়া বেগমের গা কাঁপতে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে। তাকে কোনো মতে ধরে নিয়ে সোফায় বসিয়ে দেয়। কাকে ডাকবে খুঁজে পায় না পিয়াসা। সবার রুমের দরজা বন্ধ। রজনী আন্টি যাওয়ার সাথে সাথে এই বাড়ির কোলাহল যেন হারিয়ে গেছে নিমিষে। পিয়াসা ছুটে যায় আশারের রুমে। এই রুমে পিয়াসা না আসলেও চিনে। রুমের ভেজানো দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পিয়াসা। বাইরে থেকে ফিরে আশার গোসল করলো। খালি গায়ে একটা তোয়ালে পরে বের হয়ে আলমারিতে নিজের টি শার্ট খুঁজছে। পিয়াসা এসে পড়ে সেই মুহূর্তে। পিয়াসাকে দেখে আশার আপন মনে বলল, অবশেষে কৈতর তার খোপে এলো। ওয়েলকাম কৈতর। পিয়াসা ভ্রু কুঁচকে বলল, কি বলছেন এসব? কৈতর পালতে পালতে কি মাথা হ্যাং হয়ে গেছে নাকি? আমি কৈতর না, মানুষ। পিয়াসা আমি। আশার হেসে বলল, আমার রুমে হঠাৎ কি মনে করে?
আমাকে মিস করছিলে? আপনার মতো বন্য কাউকে আমি মিস করতে যাব কোন দুঃখে? আশার পিয়াসার হাত টেনে নিজের কাছে টেনে আনে। পিয়াসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কোনো একদিন যদি এই বন্য মানুষটাকে জীবন তোমার করে দেয়। পিয়াসা ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিতে চায়। আশার খুব শক্ত করে ধরে আছে। পিয়াসা নিজেকে এক চুলও সরাতে পারে না। আশার হেসে বলল, বৃথা চেষ্টা করো না আমার রঙিলা কৈতর। এই খোপে একবার যখন ধরা দিয়েছ, আজীবনের জন্য আর ছাড়বো না আমি। আশার যাকে চায় তাকে নিজের করে রেখে দেয়। পিয়াসার কেমন নিঃশ্বাস আটকে আসছে। এই লোকটা এমন ঝাপটে ধরে আছে কেন তাকে? আমাকে ছাড়ুন প্লিজ, আমার দম বন্ধ লাগছে। ছাড়ার জন্য তো ধরিনি, তুমি নিজে যখন ধরা দিয়েছ আমি তো ছাড়বো না। পিয়াসা কাঁদো কাঁদো গলায় বলল, আমি ইচ্ছে করে আসিনি এখানে। বিশ্বাস করুন, দাদি কেমন করছে, তাই এসেছি আপনাকে ডাকতে। আশার হেসে ফেলে পিয়াসার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে। মীরাকে শিরিন পাঠিয়েছে আশারের রুমে। আশারের বাবা মা ফেরার আগে শিরিন চায় যে কোনো ভাবে মীরার সাথে আশারের বিয়েটা দিয়ে দিতে। তাতে যদি নিজের মেয়ের কিছুটা বদনাম হয়, হোক। এরকম রাজ্য আর রাজপুত্র থাকলে একটু একটু কলঙ্ক মেনে নেওয়া যায়। শিরিন মনে মনে জানে আশারের মতো ছেলে দ্বিতীয়টি হবে না। অন্য কোনো মেয়ে কেন এত ভালো একটা ছেলের বউ হবে তার নিজের মেয়ে থাকতে? মীরা যদিও মাঝখানে মায়ের এসব পাগলামির সাথে তাল মেলানো বন্ধ করে দিয়েছিল, কিন্তু ইদানিং আশারের এত ক্রেজ, এত ফ্যান ফলোয়ার দেখে মীরার মনে আবারও লোভ জন্মায়। তাছাড়া আশার তার মামার একমাত্র ছেলে, মামার তো আছে, আশারের নিজেরও তো কোনো কিছু কম নেই। তাই মায়ের পরামর্শ মতো মীরা এলো আশারের রুমে। এই সময় আশার গোসল করে গুনগুন সুরে গান গাইবে। আশার মানুষটা অলরাউন্ডার, তার গানের গলা ভীষণ ভালো। স্কুল লেভেল পর্যন্ত গান গাইতো স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে। এরপর রাজনীতির সাথে জড়িয়ে গান গাওয়া ছেড়ে দিয়েছে বোধহয়। তবে নিজের রুমে একা একা গুনগুন করে। মীরার মনে দ্বিধাদ্বন্দ্ব। আশার বলেছে সে এঙ্গেজড। তার দৃঢ় গলার স্বর মীরা বুঝে, কিন্তু বিশ্বাস করতে পারে না। ওদিকে মীরার মাও মীরাকে দিন রাত 24 ঘন্টা চাপাচাপি করে আশারের কাছাকাছি থাকার জন্য। যে মানুষটা স্পষ্ট তাকে অপমান করে, সোজাসাপটা জানিয়ে দেয় সে এঙ্গেজড, তার মন অন্য কাউকে দিয়েছে, তাকে কি জোর করে নিজের করা যায় কখনো? মীরা বিশ্বাস করে না আশার কারো সাথে সম্পর্কে আছে, আবার অবিশ্বাসও করতে পারে না। মিথ্যা কথা এত দৃঢ়ভাবে বলা যায় না। তাছাড়া আশার ভাই বলেছে তিনি যাকে ভালোবাসেন সে মীরার চেনা। আশারের রুমে সামনে আসতে দেখে পিয়াসা এই রুমে। মীরা দেয়ালের পাশে লুকিয়ে যায় পিয়াসাকে দেখে। পিয়াসা এখানে কি করছে? মীরাকে অবাক করে দিয়ে আশার হুট করে পিয়াসাকে কাছে টেনে নেয়। মীরার মাথায় দপ করে আগুন জ্বলে ওঠে। তার মানে আশার ভাই মিথ্যে বলেনি। পিয়াসা তো মীরার চেনা। মীরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে যায়। এই জন্যই কি পিয়াসার প্রতি আশার ভাইয়ের এত টান, এত উতলা? এজন্যই তিনি? মীরার দুই চোখ জ্বলে ওঠে। বহু বছর আগে সেই দিনটির কথা মনে পড়ে যায়। আশার ভাই তাকে কষে দুটো থাপ্পড় মেরেছিল। পিয়াসারা প্রথম এই বাড়িতে বেড়াতে আসার পর ঈর্ষান্বিত হয়ে মীরা পিয়াসার লেহেঙ্গার উপরের টপসের ফিতা কেটে দেয়। মেহমান যাওয়ার পর আশার ভাই তাকে থাপ্পড় দেয়। আর কোনো আশা ভরসা নেই মীরার। বেকার সময় নষ্ট করছে সে এতদিন মায়ের কথা ধরে। আশার ভাইয়ের কথা বিশ্বাস করা ভালো ছিল। তিনি তো তাকে জানিয়েছেন আরো আগে। আশার ফিসফিস করে বলল, আমি সরি পিয়াসা, আমি তোমাকে হার্ট করতে অথবা কোনোভাবে অপ্রস্তুত করতে এই কাজটা করিনি। দেয়ালের পাশ ঘেঁষে মীরা দাঁড়িয়ে আছে। মীরাকে দেখানোর জন্য আমি তোমাকে এভাবে কাছে টেনে নিয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি হয়তো বুঝতে পারবে না ব্যাপারটা। তোমার কাছে এটা খারাপ মনে হচ্ছে, হবে। ব্যাপারটা তুমি বুঝতে পারবে কিছুদিন পরে। তোমাকে সুরক্ষিত রাখতেই আমাকে এটা করতে হয়েছে পিয়াসা।
আশার আর পিয়াসাকে এরকম কাছাকাছি থাকতে দেখে মীরা আর সামনে আসে না, নীরবে স্থান ত্যাগ করে। মীরা বুঝে যায় অযথা আর পিয়াসার পেছনে লাগা যাবে না। পিয়াসার ওপর আশারের ছায়া আছে যখন, কেউ আর পিয়াসাকে কিছু করতে পারবে না। মা আর বোনদের আগে সাবধান করে দিতে হবে। এই বাড়িতে নিজেরা যেভাবে থাকছে তা না হলে সেটুকু শেষ হয়ে যাবে। মীরা চলে যাওয়ার পর হুট করে আশার পিয়াসাকে ছেড়ে দেয়। পিয়াসা ভীষণ ঘাবড়ে আছে। আশা দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। একটু আগে সে যা করেছে নিজেকে আর পিয়াসাকে সেফ রাখতে করেছে। মীরাকে দেখে আশার পিয়াসাকে কাছে টেনে নিয়েছে ইচ্ছে করে। আজকের পর থেকে মীরার কখনোই সাহস হবে না পিয়াসাকে জ্বালানোর অথবা তার কাছাকাছি আসার চেষ্টা করার। মা বাসায় নেই, এই সুযোগে মীরা নানাভাবে পিয়াসাকে কষ্ট দিতে চেষ্টা করবে। আশা জানে সে যে কাজটা করেছে তাতে পিয়াসা ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু আশা জানে মা না থাকার সুযোগে মীরা পিয়াসাকে ক্ষত বিক্ষত করে ফেলত। পিয়াসা হয়তো কখনোই জানবে না কিংবা বুঝতে পারবে না। পিয়াসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, সারা শরীর যেন জমে গেছে তার। এই লোকটাকে সে খারাপ ভাবতো, কিন্তু এতটা খারাপ কখনোই ভাবেনি। বরং মাঝে মাঝে তার কিছু কিছু কাজে সে মুগ্ধ হয়েছে। অথচ সেখানে এই লোকটা তার সাথে আজকে এরকম খারাপ ব্যবহার করলো। অথচ সে বলছে কিনা সে পিয়াসার ভালো করতে এরকম করেছে। এটা কিভাবে ভালো হয়? আশার ওয়াশরুম থেকে বের হয়ে নর্মাল ভাবে বলল, দাদির কি হয়েছে? পিয়াসা কথা বলতে পারছে না। একটু আগের করা ব্যবহার এই মানুষটা এক মুহূর্তে এভাবে ভুলে গেল। পিয়াসার দুই চোখ ভিজে ওঠে। এক মুহূর্ত না দাঁড়িয়ে পিয়াসা ছুটে চলে যায়। আশা ধপ করে খাটে বসে পড়ল। বুকের ভেতর কত যত্নে গোপন করে রেখেছে পিয়াসার প্রতি তার সব অনুভূতি। এই মেয়েটা সেসব কখনোই জানবে না। অবশ্য সে যে জীবন বেছে নিয়েছে সেই জীবনে কাউকে আপন করতে নেই। সক্রিয় রাজনীতি করা মানুষের শত্রুর অভাব নেই। আশারেরও তাই। নিজের ভাবনা চিন্তাকে একপাশে রেখে আশার বের হয়। মা বাবা নেই যেহেতু দাদির খেয়াল রাখার দায়িত্ব এখন তার। দাদির রুমে গিয়ে দেখে রুম খালি। আশা দ্রুত নিচে নেমে যায়। একটু আগে পিয়াসা বলেছিল দাদির কোনো একটা সমস্যা হচ্ছে। আশা নিচে এসে দেখে মহুয়া বেগম দুধ দিয়ে পাউরুটি চুবিয়ে খাচ্ছেন। তার পাশেই পিয়াসা বসে আছে। আশারকে দেখে মহুয়া বেগম লজ্জিত হয়। এই মেয়েটাকে তিনি অপছন্দ করেন, অথচ এখন এই মেয়েটার থেকে সেবা নিচ্ছেন। লজ্জা আর অস্বস্তি ঘিরে ধরে তাকে। আশা দাদিকে উদ্দেশ্য করে বলল, তো দাদি, রজনীগন্ধা বিহীন তোমার সংসার এখন কেমন চলছে? নিশ্চয়ই খুব ভালো, তাই না? আমার মা তো ছিল আস্ত একটা ঝামেলা তোমাদের জন্য। মহুয়া বেগম নিজের দুর্বলতা ঢাকতে উচ্চস্বরে বললেন, সব তোদের মা ছেলে চক্রান্ত। তুই আর তোর মা আমার ছেলের মাথা খাইছস। আমার ছেলে এই জন্য এখন আমার কথা শোনে না। আমি আল্লাহর কাছে বিচার দিমু। তোর মা আমার তামাশা দেখার জন্য আমারে রাইখে আমার ছেলের লগে এই বুড়াকালে রং তামাশা করতে গেছে। তোর মায়ের কারণে এই বয়সে আমাকে রান্নাঘরে ঢুকতে হইছে। আল্লাহ বিচার করবে তোর মায়ের। আশার হেসে ওঠে। পিয়াসা হতবাক হয়। এই কেমন মানুষ? কি বলছেন উনি? আশার বলে ওঠে, আপনি ভীষণ অদ্ভুত মানুষ দাদি। এত বছর ধরে যিনি আপনার সব দায়িত্ব পালন করছেন তা কি আপনি সাপসাপান্ত করছেন? আর যারা গায়ে বাতাস লাগিয়ে ঘুরছে তাদের কিছুই বলার নেই আপনার? কই, তাদের তো কিছু বলছেন না। তাহলে আমার মা কি এখানে এভাবে অভিশাপ দিচ্ছেন? আপনি যদি ভাবেন আপনার অভিশাপে আমার মায়ের অনেক বড় ক্ষতি হবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। বিড়ালের দোয়ায় শিখেছিলেন না দাদি? মহুয়া বেগমের দুই চোখ ভিজে ওঠে। এত অসহায় হয়ে গেছেন কেন তিনি? কেন রজনীকে ছাড়া তিনি আজ একেবারে অচল হয়ে গেছেন? এত বছর ধরে নিজের মধ্যে জমিদারির যে ভাব তিনি ধরে রেখেছেন তা এবার আস্তে আস্তে কি খসে পড়বে? সবাই জানবে মহুয়া বেগমের ছেলের বউয়েরা মহুয়া বেগমকে কানা করে মূল্য দেয় না।
সবাই জানবে মহুয়া বেগম আজ সারাদিন না খেয়েছিলেন। অতিথি আপ্যায়নের যে ধারা তাদের বংশে প্রচলিত ছিল, রজনী চলে যাওয়ার সাথে সাথে কি তাও বন্ধ হয়ে যাবে? রজনীর ওপর মহুয়া বেগমের ক্রোধ আরো বাড়তে থাকে। শিরিন মীরার হাত চেপে ধরে বলল, তোরে আমি কি শিখাই পাঠাইছি হারামজাদি মাইয়া? মা, সবকিছু গায়ের জোরে হয় না। আশার ভাইকে নিয়ে তুমি মনে মনে যে পরিকল্পনা করে রাখছো সেসব এখন থেকে বাদ দাও। আর আমি আর কখনো আশার ভাইয়ের সাথে এরকম ঢলাঢলি করতে পারবো না। তোর মতো মাথা মোটা গর্ধব কেমনে আমার পেটে জন্ম নিল? আশা সোনার খনি, হারামজাদি, নিজের ভালো বোঝোস না কেন? বেড়া মানুষ হচ্ছে মোম, মাইয়া মানুষ হচ্ছে আগুন। আগুন দেখলে মোম গলবেই, একবার গলে গেলে আজীবনের জন্য বন্দোবস্ত করে দিব আমি। আরো কি তোরে খুলে বলতে হবে? মীরা বিরক্ত হয়ে বলল, মা, আমি যদি ন্যাংটা হয়েও ওনার পাশে গিয়ে বসে থাকি, উনি গলবে না মা। উনি মোম না, উনি লোহা। ওনারে যে আগুন গলাতে পারে সেটা আমি না। দুনিয়ার কেউই পারবে না ওনাকে টলাতে। আর উনি যারা পছন্দ করে তার নখের যোগ্য আমি না, না রূপে, না গুণে, না ব্যবহারে। শিরিন মীরার গাল চেপে ধরে বলল, কারে পছন্দ করে আশার? বল আমারে। না মা, আমি বলতে পারবো না। আমি কখনোই বলবো না তোমাকে। তুমি আমার মা, আমি চিনি তোমাকে। সেই মেয়েকে জানতে পারলে তুমি তার ক্ষতি করতে চাইবে, আর আশার ভাই সেটা জানতে পারলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। আমার আর এসব কুটকাচাল ভালো লাগে না মা। আমি এবার শান্তি চাই। অযথা তোমার কথা শুনে সময় নষ্ট করেছি আশার ভাইয়ের পিছনে ঘুরে। শিরিন নীরাকে ডেকে আনে। বড় মেয়েটা মেজো মেয়ের চাইতে ভালো বুদ্ধিমতী। মীরাকে সব বলতেই নীরা বলল, আচ্ছা মা, কিছুদিন চুপ থাকো। মীরার মনে হয় তো কোনো দ্বিধা আছে, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। মীরা মনে মনে বলল, আমি আর কখনোই আশার ভাইয়ের সাথে এরকম সম্পর্ক করতে যাব না। আমি নিজ চোখে দেখে এসেছি, এত এত ফ্যান ফলোয়ার হওয়ার পরেও যিনি সেই অনেক বছর আগে থেকে পছন্দ করে রাখা পিয়াসাকে আঁকড়ে ধরে থাকতে পারেন, তিনি কখনোই পিয়াসাকে ছেড়ে দ্বিতীয় কাউকে জীবনে চাইবেন না। তাছাড়া বিয়ে জীবনে একবারই হয়। মায়ের কথা শুনে আমি নিজের জীবন নিয়ে এত বড় রিস্ক নিব না। পিয়াসাকে আগে যতটা ইনসাল্ট করেছি, এবার থেকে শুধরে যেতে হবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।